হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে আমাদের ইংরেজি মাস্টার ক্লাস। সেটা হচ্ছে 20। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ নতুন টপিক, হয়তো অনেকের কাছে মনে হতে পারে। এটাকে পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন বলে। হোয়াট ইজ দিস? এটা কি জিনিস আসলে? এটা বলতে পারো আমাদের সেন্টেন্স কারেকশনের আরেকটা ভার্সন। সেন্টেন্স কারেকশনে কি থাকে? বলা থাকে, প্রশ্ন বলা থাকে নিচের কোনটা কারেক্ট। কারেক্টের মধ্যে বলে অপশন এ বি সি ডি, চারটার মধ্যে চারটা বাক্য দিয়ে দেয় সেন্টেন্সের কনটেক্সটে। প্রত্যেকটা বাক্য তুমি রিড আউট করো, তারপর বলো যে কোনটা কারেক্ট বা কোনটা ইনকারেক্ট, এরকম আসে পরীক্ষায়। এবার পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন একটু ডিফারেন্ট। এটাও একটা কারেকশন, ওয়ান টাইপ অফ কারেকশন, বাট এখানে চারটা জায়গায় আন্ডারলাইন করা থাকবে, রাইট? চারটা জায়গায় আন্ডারলাইন করা থাকবে, তো চারটা জায়গার মধ্যে কোনো একটা জায়গায় ভুল থাকতে পারে, কোনো একটা জায়গায় ভুল থাকতে পারে, অথবা ভুল না থাকতে পারে। কোনো একটা জায়গায়, চারটা জায়গায় স্পট এরর থাকে, এ বি সি ডি এরকম আন্ডারলাইন করা থাকে। তো স্পট এরর মধ্যে তোমাকে পিন পয়েন্ট বের করে ফেলতে হবে, এটাকে ডিটেক্ট করা আর কি। এটা কোন জায়গাটা ভুল আছে সেন্টেন্স। চলো এক্সাম্পল দেখলে আমি বুঝবো। তার মানে বলতে পারো পিন পয়েন্ট এরর ডিটেকশন, এটা ইটস ওয়ান টাইপ অফ সেন্টেন্স কারেকশন। দেখো এখানে কি বলছে, দ্য ওয়ানলি এরর। প্রশ্নটাকে ভালো করে পড়ি, তারপরে না হয় আমরা সলভ করতে যাবো এটা। ওকে, দ্য ওয়ানলি এরর ইন দ্য সেন্টেন্স, one of the recommendation made by the committee was accepted by authorities. By the way, এখানে varieties of error থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিরকম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে থাকতে পারে, স্পেলিং এ থাকতে পারে, যত ধরনের, সিকোয়েন্স অফ টেন্সে থাকতে পারে, অনেক অনেক ধরনের, মানে ইংলিশ গ্রামারে যত ধরনের তোমার এরর থাকতে পারে, বানান থেকে শুরু করে পাংচুয়েশন থেকে শুরু করে সব ধরনের এরর থাকতে পারে। সো এটা কম্পিটিটিভ পরীক্ষাতে দেয় যে তুমি এটা ডিটেক্ট করতে পারো কিনা, তুমি কি রুলস পড়ে আসছো নাকি এটা কিভাবে করে, সেন্টেন্সের কনটেক্সটে কিভাবে গো থ্রু করা লাগে সেগুলো তুমি বুঝো কিনা সেটা এখানে ট্র্যাক করে। এনিওয়ে চলো, তাহলে one of the recommendation made by the committee was accepted by the authorities. তো তুমি কি জানো ওয়ান অফ দা থাকলে কি হয়? যখন কোন একটা সেন্টেন্সের মধ্যে যখন ওয়ান অফ থাকে, ওয়ান অফ এর পরে তুমি যখন যে নাউনটা ইউজ করবা, সেই নাউনটা অবশ্যই তোমার কি হতে হবে? প্লুরাল হইতে হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে না ফ্রেন্ডস হবে? অবশ্যই ফ্রেন্ডস হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ড না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হয়। তো নাউনটা না হয় প্লুরাল, তো ভার্বটা কি হবে? ভার্বটা কিন্তু আবার সিঙ্গুলার ভার্ব হবে। কেন? কারণ কারণটা ভালো করে বুঝো। কারণ এটা পুরোটা হলো সাবজেক্ট, ফ্রেন্ডস মধ্যে পুরোটা হলো সাবজেক্ট। তো সাবজেক্টের মধ্যে ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে এখানে একটা হেড ওয়ার্ড, প্রধান শব্দ। তো যে ভার্বটা আমি এখানে ইউজ করবো এই হেড ওয়ার্ডের সাথে ম্যাচ করে হবে। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এখানে ইজ প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ওয়ানটা এখানে কোন পার্সন স্পিচ? এটা একটা ইনডিফিনিট প্রোনাউন। এগুলো খুব স্পষ্ট ধারণা না থাকলে তুমি কিন্তু পরীক্ষাতে অনেক সহজে কোনটায় ভুল আছে এটা কখনই খুঁজে বের করতে পারবে না। খুব ইন ডেপথে নলেজ থাকা লাগবে, পার্সন স্পিচ নিয়ে ভালো নলেজ থাকা লাগবে। এটা থাকলে অনেক কিছু তোমার ইজিয়ার হবে। পার্সন স্পিচ ডিটেকশনের সমস্যা থাকলে অনেক জায়গায় তোমার প্রবলেম হবে। এনিওয়ে, যেটা বলছিলাম, ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা কি হবে, বা ওয়ান অফ সামথিং যখন হয়, তখন সেই ওয়ান অফ এর কনটেক্সটে ওয়ানটা একটা ইনডিফিনিট প্রোনাউন হয়, এবং তার কনটেক্সটে যে ভার্বটা হবে, ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে, বাট অফ এর পরে যে নাউনটা দিব সেটা প্লুরাল হবে। তাহলে চলো, এই যে আমরা বেসিক জিনিসটা এখানে আগে জানলাম, এখানে দেখি ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন হবে না, দেখো এখানে রিকমেন্ডেশনস হবে। তারপরে মেড বাই দ্য কমিটি, যে দেখো ওয়াজ, তাহলে ওয়ান থাকলে ভার্বটা কি বললাম? সিঙ্গুলার ভার্ব দিয়েছি এখানে, ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অথরিটিস। তাহলে এখানে ভুলটা কোথায়? ভুলটা এখানে তোমার এ নাম্বারে তোমার রিকমেন্ডেশন এখানে ভুল আছে। তাহলে দেখো রিকমেন্ডেশনস হবে, কারণ ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন হয়। তাহলে পুরো ব্যাখ্যাটা করে দিলাম, এই হচ্ছে কনটেক্সট। তাহলে আবার বলি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি? বন্ধুদের একজন, তাই তো? তাহলে ওয়ান দিয়ে তুমি কাকে বুঝেছো? ফ্রেন্ডস এর একজনকে বুঝেছো। ফ্রেন্ডস একটা নাউন, তো নাউনের পরিবর্তে তুমি যেটা বসে কি হয়, সেটা একটা প্রোনাউন হয়। সেটা কোন বন্ধু সেটা তুমি নির্দিষ্ট করতে পারতেছো না, এই কারণে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ এর কোনো কনটেক্সটে ওয়ানটাকে কি বলা হয়? ইনডিফিনিট প্রোনাউন। Hopefully got the point. Moving next. Every man and woman should vote for the candidate for their choice. Their কথা বলেছে এখানে। বাই দ্য ওয়ে, ম্যান শব্দ একটা নাউন, এখানে উইমেন এটা একটা নাউন, আর এভরিটা কি? এভরিটা একটা অ্যাডজেক্টিভ। তো কি অ্যাডজেক্টিভ এটাকে বলা হয়? এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ, হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? কোনো জায়গার কোন সবকিছু যখন ইন্ডিভিজুয়ালি কাকে বোঝাচ্ছে, ধরো ইন্ডিভিজুয়ালি কাকে বোঝাবে, এটা ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে না। দেখো এভরি ম্যান, একজন ম্যান, প্রত্যেক ম্যান ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে। আবার এভরি দিয়ে যেহেতু এখানে কমন রাখছে, তাহলে এভরি ওমেন সেটাকে বুঝাইছে। তাহলে এভরি ম্যান এন্ড ওমেন যেহেতু এখানে বলছে, তাহলে শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট, এখানে দেয়ার, তাহলে ইন্ডিভিজুয়ালি বলতেছে এখানে এভরি ম্যান বা এভরি ওমেন, তাহলে দেয়ারটা কিন্তু এভাবে ইউজ করা যাবে না। তাহলে কি বলতে হবে? যেহেতু ম্যানটা আগে আসছে, তাহলে এখানে হয়তো হিজ হবে, নাহলে হার হবে, ইউ ডোন্ট নো। তাহলে দেয়ার স্থলে কি বলছে এখানে? হিজ হবে। এন্ড দ্বারা একাধিক সিঙ্গুলার নাউন যুক্ত হলে এভরি থাকলে পরটা হিজ অথবা হার হবে। খেয়াল করছো? তাহলে এখানে শুধু যে হিজ হবে, নট লাইক দ্যাট, হারও দিতে পারো, বাট এখানে দেয়ার হবে না, এটা হচ্ছে কনফার্ম। আচ্ছা, হিজ বা হার এখানে কি হবে?
তাহলে পুরো ব্যাপারটা আমি একটু বলি। যদি এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ থাকলে তারপরে তুমি এখানে যে এই দেয়ার বা হিজ অথবা হার যে আছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ। পার্সন স্পিচ দেখছো পরতে পরতে পার্সন স্পিচ গুলো আসতেছে। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা হবে, নাউনটা থাকবে নাউনের আগে, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে নিয়ে হবে? এটা তোমার যে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ তাকে নিয়ে আসলে হবে। তাহলে এভরি ম্যান এন্ড ওমেন শুড ভোট দ্য ক্যান্ডিডেট ফর হিজ অর হার চয়েস। ঠিক আছে, যে কোনো একটাই হতে পারে, এখানে হিজও হইতে পারে হারও হইতে পারে। শুধু হিজ যে হবে, শুধু হার হবে, নট লাইক, যে কোনো একটাই এখানে হইতে পারে। ওকে, মুভিং নেক্সট। তারপর শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গো টু ইউরোপ নেক্সট মান্থ। আচ্ছা, তাহলে এখানে কোনটা কোথায় কোথায় বলা আছে? এটা প্রথমত হচ্ছে লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টুর পরে কি ভার্ব প্লাস এনজি হয়? এখন প্রশ্ন হচ্ছে টু টু হলো দুই প্রকার, খুব ভালো করে বুঝো, এই বেসিক গুলো দেখো। প্রত্যেকটা প্রশ্নের পরতে পরতে এখানে বেসিক জিনিসপত্র আছে। এটা খুব ভালো ইন ডেপথে নলেজ না থাকলে তুমি খুব সহজে পরীক্ষা এগুলো ধরতে পারবে না যে কোথায় ভুলটা আছে এখানে। তো বাই দা ওয়ে, টু হলো দুই প্রকার, একটা কি, একটা হচ্ছে তোমার প্রেপোজিশনাল টু, প্রেপোজিশনাল টু, আরেকটা কি, আরেকটা তোমার ইনফিনিটিভ টু, দুইটা আছে। তো প্রেপোজিশনাল টু এর পরে তোমার কি বসে? প্রেপোজিশনাল টু এর পরে তোমার ভার্ব প্লাস আইএনজি বসে। আর ইনফিনিটিভ টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তো ভার্ব প্লাস আইএনজি কিরকম বসে অনেক পড়েছো লাইফে, মনে করে দেখো তো, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু পর কি হবে? ভার্ব প্লাস আইএনজি হয়। দ্য টিম কেম হিয়ার উইথ এ ভিউ টু উইনিং দ্য গেম হয়। উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, তাহলে লুক ফরওয়ার্ড টু এর পরে তোমার এখানে কি দেওয়া লাগবে? আইএনজি দেওয়া লাগবে, কারণ এই টুটা হচ্ছে একটা, ইটস এ প্রেপোজিশনাল টু, ইটস নট এন ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু এর পরে তোমার ভার্বের বেস ফর্ম বসে। যেমন আমি যদি বলি আই ওয়ান্ট টু গো দেয়ার, আই ওয়ান্ট টু গো দেয়ার, এখানে যে টু দিচ্ছো এটা কি হবে? এটা তোমার হচ্ছে তোমার ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টু, অথবা এটাকে বলা হয় ইনফিনিটিভ মার্কার। কি বলা হয়? ইনফিনিটিভ টু অথবা ইনফিনিটিভ মার্কার বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হবে এখানে একটা, তাহলে লুক ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এরকম অনেক আছে, অ্যাকাস্টম টু, রাইট? তো এইসব টু এর পরে তোমার কি হবে? ভার্ব প্লাস চেঞ্জ হবে, কারণ এখানে টুটা কি হবে? দিস ইজ প্রিপোজিশনাল টু, প্রিপোজিশনাল ফ্রেজের একটা পার্ট প্রিপোজিশনাল টু, আর ইনফিনিটিভ টু হলে ভার্বের বেস হবে। সো এখানে এক্সপ্লেনেশন সবকিছু দেওয়া আছে, তারপরে আমি ইন ডেপথে ব্যাপারগুলো আলোচনা করে দিচ্ছি, যাতে করে তোমার বেসিকটা আবার ঝালাই হয়ে যায় পরীক্ষার থ্রুতে। পরীক্ষা যখন আসে খুব কুইকলি গো থ্রু করে ফেলতে পারো এবং খুব ইজিলি কনফিডেন্টলি অ্যান্সার করে ফেলতে পারো। মুভিং নেক্সট, neither of the worker was ready to work overtime causing the deadline to be missed. আচ্ছা, প্রথমত neither of, এটাকে ইংলিশ গ্রামারে কি বলে? neither of, either of, each of, এগুলোকে ইংলিশ গ্রামারে কি বলে? এগুলোকে ইংলিশ গ্রামারে তোমার বলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে এটা। তো নিদার মানে কি? দুইটার মধ্যে কেউই না। আইদার মানে কি? দুইটার মধ্যে যে কোনো একজন। বোথ মানে কি? দুইটার মধ্যে দুইটাই। ঠিক আছে, আবার বলি, নিদার মানে কি? নিদার মানে নেগেটিভ, দুইটার মধ্যে নিদার, আইদার এবং বোথ, এই তিনটা শব্দ কেবলমাত্র দুইটা বা দুইজনের মধ্যে আমরা ইউজ করি। দুইটা বা দুজনের মধ্যে একজনকে বুঝাইতে আইদার ইউজ করি বা ইদার ইউজ করি। দুইটা বা দুজনের মধ্যে কাউকে না, সেখানে নিদার বা নাইদার ইউজ করি। আর দুইটার মধ্যে দুজনকে বুঝাচ্ছে বা দুইটাইকে বুঝাচ্ছে, সেখানে হচ্ছে বোথ ইউজ করি। ওকে, হোপফুলি গট দ্য পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে, নাইদার বা নিদারের পরে তুমি যখন অফ দিবা, অফের পরে যে নাউনটা হবে এটা প্লুরাল হবে। আইদার এর পরে অফ যদি দাও, অফের পরে যে নাউনটা হবে প্লুরাল হবে। বোথের পরে যদি অফ দাও, অফের পরে যে নাউনটা হবে সেটাও প্লুরাল হবে। লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আইদার, ইদারও বলে, আবার নাইদার বা নিদার বলে আমেরিকান ব্রিটিশ অ্যাকসেন্ট। তারপর হচ্ছে বোথ, তারপর ইচ, আরো আছে। এগুলোর পরে যদি অফ থাকে, অফ অফ থাকলে পরে একটা কি হবে? পরে যে নাউনটা আছে, এই নাউনটা কি হবে? নাউনটা হবে প্লুরাল, নাউনটা হবে প্লুরাল। আর ভার্বটা কি হবে? ভার্বটা ডিপেন্ড করে, আইদারের সাথে ভার্বটা হবে সিঙ্গুলার, আর নাইদারের সাথে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। বোথের সাথে কি হবে? প্লুরাল। আবার ইচের সাথে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এই হচ্ছে কনটেক্সট। ফর্ম অফ ভার্ব সবগুলো চলে আসতেছে। এনিওয়ে, তো নাইদার আছে, দেখো নাইদার অফ দ্য ওয়ার্কার হবে না, এখানে ওয়ার্কার্স হবে। এই যে দেখো ভার্ব সিঙ্গুলার, বললাম না? নাইদারের সাথে অফের পরে নাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে neither বা neither of the works was ready to work overtime causing the deadline to be missed. তাহলে ওয়ার্কার্স এর ওরা কি বলছে? ওয়ার্কার্স হবে, কারণ neither of, এই যে এখানে বলছে প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভার্ব। সেম গোস ফর either, either of প্লুরাল নাউন
সিঙ্গুলার ভার্ব, ইচ অফ, সবকিছু এরকম হবে। তো এই যে আইদার অফ, নাইদার অফ, এগুলো কি ইংলিশ গ্রামারে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভর্তি পরীক্ষায়। দেখো আইদার অফ এর জায়গায় আন্ডারলাইন করে দিবে, এটা কি হবে। ওকে, হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট। মুভিং নেক্সট, তাহলে এখানে ভুলটা কোথায়? ভুলটা এখানে তোমার এ নাম্বারটাতে ভুল আছে। সো দেখো 4টা জায়গা এখানে আন্ডারলাইন করা আছে। নিদার থেকে ওয়ার্কার পর্যন্ত একটা এইটুকু হচ্ছে এ দিয়ে ডিনোট করছে, 2 থেকে ওভারটাইম পর্যন্ত বি দিয়ে ডিনোট করেছে, শুধু কজিং শব্দটাকে সি দিয়ে ডিনোট করেছে, এন্ড টু বি মিসড কে আবার ডি দিয়ে ডিনোট করেছে। আবার কোনো ভুল নাও থাকতে পারে, তখন নো এরর হবে। তাহলে চিন্তা করে দেখো, নো এরর থাকতে পারে। সেন্টেন্সের কনটেক্সট তোমার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি মেইনটেইন করে এটা ট্র্যাক করা লাগবে যে কোন জায়গায় আসলে এখানে ভুলটা আছে। যদি ভুল না থাকে তাহলে নো এরর হবে, আর যদি ভুল থাকে কোথায় আছে সেটা বের করতে হবে, দেন এটাকে অ্যাপ্রোচ করতে হবে। মুভিং নেক্সট, নো সোনার দিয়ে পড়ে আসছো লাইফ এটা। নো সোনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন হ্যাড লেফট অ্যাওয়ে। নো সোনারের পরে কি হচ্ছে? পাস্ট পারফেক্ট এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট, কিন্তু পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে নাকি পাস্ট ইনডিফিনিট হবে? ডেফিনেটলি এখানে পাস্ট ইনডিফিনিট হবে, তাই না? তাহলে এখানে হ্যাড লেফট হবে না, শুধু লেফট হবে এখানে। তাহলে হ্যাড লেফট এর স্থলে কি হবে? শুধু লেফট হবে, পাস্ট ইনডিফিনিট, কারণ নো সুনার সাবজেক্ট পাস্ট পার্টিসিপল, তারপর দেন আছে, দেনের পরে তোমার কি হবে? পাস্ট ইনডিফিনিট দিতে হবে, সেই কথা এখানে বলেছে। সো এ বি সি ডি ই, এখানে তাহলে ভুলটা কোথায়? এতে ভুল আছে না, বিতে কি ভুল আছে না, সিতে কি ভুল আছে? দেন তো থাকবে এখানে নো সুনার সাথে, আর ডিতে হ্যাঁ এখানে তাহলে ভুল আছে, আর নো এরর তো নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার। তাহলে অপশন তোমার যখন বৃত্ত ভরাট করার জন্য তো আসবে এমসিকিউ তে, তাহলে এ বি সি ডি ডি এর মধ্যে তুমি বৃত্ত ভরাট করে দিবা। কোনো সময় ই থাকবে না, 5টা থাকতে পারে, 5টা থাকলে যদি ভুল না থাকে তাহলে ইতে হবে, এরকম আর কি। ভুল থাকলে এবিসিডি যে কোনো একটা দিবা, যদি না থাকে নো এরর মেনশন করা থাকবে উপরে। তো এটা যে এক ধরনের তোমার সেন্টেন্স কারেকশন স্কুট করা, সেন্টেন্স কারেকশন এখানে তোমার ট্র্যাক করা, বা নিচের কোনটা ইনকারেক্ট আছে সেটাও ট্রুক করা, সেটা ট্র্যাক করার যে জায়গাটা, সেটা তুমি এখানে করতে পারবা। বাট এখানে এবিসিডি অপশনগুলো কিভাবে দেওয়া? আন্ডারলাইন করে দেওয়া থাকবে, দ্যাটস ইট, নাথিং এলস। মুভিং নেক্সট, came to gather many of his friends and relatives. আচ্ছা, তো এখানে কি বলছে? to gather with, এরকম আরো কিছু শব্দ আছে, একসাথে আমি বলি। to gather with, accompanied by, as well as, along with, and not, শুধু with, including to, in addition to, আর আছে, ইম্পর্টেন্ট গুলো লিখলাম, আর তারপর শেষ হচ্ছে লাইক। তাহলে কোথায় আমরা ইউজ করি? কনটেক্সট হচ্ছে তোমার কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট ব্যাপারটা আসলে কি? কম্পাউন্ড সাবজেক্ট না, দেখো তো, কাইম আছে, মেনি অফ হিজ ফ্রেন্ডস এন্ড রিলেটিভ, এটা হচ্ছে আরেকটা সাবজেক্ট আছে। তো কম্পাউন্ড সাবজেক্ট মানে কি? একাধিক সাবজেক্ট, একাধিক সাবজেক্ট আছে। এখানে তাহলে যে ভার্বটা নিব, আমি ভার্বকে কাকে নিয়ে নিব আসলে, কার সাথে এগ্রিমেন্ট করে আমি ভার্বটা এখানে বসাবো? তো এই কনটেক্সটটাকে ইংলিশ গ্রামারে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। তো কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে তোমার টুগেদার উইথ, তারপর হচ্ছে অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে অ্যালং উইথ, এন্ড নট, শুধু উইথ, ইনক্লুডিং টু, ইন অ্যাডিশন টু, এবং শেষটা হচ্ছে লাইক। এগুলো থাকলে কি হবে? কি হবে এগুলো থাকলে? ফার্স্ট যে সাবজেক্ট, প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে, কথা শেষ। এইভাবে তুমি বলতে পারো, ফার্স্ট যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে, অথবা ভার্বটা যে এখানে বসবে এখান থেকে সবচেয়ে দূরে যে সাবজেক্টটা আছে তার সাথে ম্যাচ করে ভার্ব হবে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার ভার্বের পজিশন। লেখা থেকে সবচেয়ে দূরে কে? মেনি অফ হিজ ফ্রেন্ডস এন্ড রিলেটিভস নাকি কাইম? অবশ্যই কাইম। সবচেয়ে দূরে যেহেতু তার সাথে ম্যাচ করে ভার্ব হবে, তাহলে এখানে তোমার ওয়্যার হবে না, কি হবে এখানে? এখানে ওয়াজ হবে। তাহলে ভুলটা কোথায়? ভুলটা সিতে। তারা এখানে বলেছে, এটা দেখো, ওয়্যার এর স্থলে এখানে ওয়াজ হবে, কারণ অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ বা বাই, শুধু উইথ, ইন অ্যাডিশন টু, এন্ড নট, ইনক্লুডিং টু, এক্সক্লুডিংও আছে দেখা যাচ্ছে, বাট আছে, অ্যাকসেপ্ট আছে, আর এখানে অ্যাড করে নিও বাট অ্যাকসেপ্ট, এগুলো আমি দেই না যদিও। তাহলে বাট অ্যাকসেপ্ট আছে, আবার এখানে এক্সক্লুডিং এগুলো আছে, এই চার্টের সাথে বাকিটা অ্যাড করে নিও। তারা একাধিক নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে পূর্বের পূর্বের পূর্বে মানে কি? প্রথমটা ফারদেস্ট, এফ এ আর টি এইচ এ, ফারদেস্ট, ফারদেস্ট আর ফারদার দুটো তো, তাহলে ফারদার, ফারদার অফ দ্য ভার্ব, সবচেয়ে দূরে যেটা আছে অনুযায়ী ভার্ব হবে। তাহলে কায়েম হচ্ছে এখানে সিঙ্গুলার, তাই এখানে তার মানে কি হবে? ওয়াজ হবে, সিঙ্গুলার ভার্ব। আশা করি ব্যাপারটা বুঝছো। মেইন কনটেক্সট এখানে কি?
কম্পাউন্ড সাবজেক্টের কনসেপ্টটা ভালো করে বুঝলে এটা খুব সহজে ট্র্যাক করা পসিবল। এটা শুধু যে পিন পয়েন্ট এরর ডিটেকশন আসবে নট লাইক দ্যাট। এটা দেখলাম মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, চারটা বাক্য দিচ্ছে, নিচে কোন বাক্যটা কারেক্ট, তাহলে তোমার এটার যে কনসেপ্টটা, এটার যে তোমার ফার্দারেস্ট অফ ভার্ব, এটা ভালো করে বুঝে ফেল, বাকিটা অনেক ইজি হয়ে যায়। মুভিং নেক্সট, people who keep their eye at the ball can maintain good concentration at work. আচ্ছা, people এর কথা বলেছে, তাহলে people এর সাথে people can maintain, ওকে ফাইন, আমি তেমন কোনো এদিকে ভুল দেখতে পাচ্ছি না, people can maintain good communication at work, ওকে। তাহলে who keep their eye at the ball না, who keep their eye, এই at প্রিপজিশনের জায়গায়, এটার জায়গায় কি হবে, এখানে on হবে, তাহলে who keep their eye on the ball। আচ্ছা, তাহলে এটা অর্থ কি? এটা একটা ফ্রেজ, এটা তুমি না জানলে তুমি কিন্তু এটা কখনোই ধরতে পারবে না, কারণ এটা শুনতে কিন্তু ভালো লাগে। দেখো, people who keep their eye at the ball can maintain good concentration at work, শুনতে কিন্তু বেশ সাউন্ডস গুড। অনেকে কিন্তু এগুলোতে মানে কনফিউজড হয়ে যায়, বা শুনতে ভালো লাগা কাজে লাগায়, which one is sounds good, সবসময় সাউন্ডস গুড হলে যে কাজ মানে এক্সাক্ট কারেক্ট আনসার হবে, নট লাইক দ্যাট। তো খেয়াল করে দেখো, people who keep their work কি হবে, এখানে অন হবে, কারণ কি, এট দা বলের জায়গায় এখানে কি বলছে, অন দা বল হবে, কারণ কিপ, এই যে এটা মুখস্থ রাখবা, কারণ কি, কিপ ওয়ান্স আই অন দা বল, কিপ ওয়ান্স আই অন দা বল, এটা মানে কি, কাজে মনোযোগ দেওয়া। তাহলে কিপ ওয়ান্স আই কোথায়, অন, নট ইন বা এট, কোনো কিছুই না, এখানে কি হবে, অন হবে। তাহলে কিপ ওয়ান্স আই অন দা বল, এটাকে কাজে মনোযোগ দেওয়া, এই ফ্রেজটা সবাই মুখস্থ রাখো, ইম্পর্টেন্ট কিন্তু এটা। যদি মুখস্থ জানো বা পারো, তখন কিন্তু তুমি ধরতে পারবা এখানে আসলে ভুল হয়েছে, কোথায় সি তে ভুল হয়েছে, আদারওয়াইজ তুমি কিন্তু ধরতে পারো, আদারওয়াইজ ম্যাক্সিমাম দেখবে অ্যান্সার কোনটা দিবে, এই নাম্বারে দিবে, নো এর কোনো ভুল নেই। তাহলে জানতে হবে কিন্তু এটা, কিপ ওয়ান্স আই কি হবে, অন দ্য বল, এট দ্য বল হবে না। মুভিং নেক্সট, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা কি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা তো ঠিকঠাকই আছে, কারণ এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে, এভরি মাদার লাভস হার চাইল্ড, এরকম ছিল না বাক্যটা, এটাকে নেগেটিভ করতা, তখন কি নেগেটিভ করলে এরকম হইতো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, কারেক্ট, কোনো ভুল নাই এখানে, দেখো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, সো এখানে কি, এটা হচ্ছে নো এরর। ইভেন আই নিড টু বাই সাম ইকুইপমেন্ট একটা আনকাউন্টেবল নাউন, ইউ ক্যান নট মেক ইট প্লুরাল, সো ইকুইপমেন্টস যেহেতু করে নাই, তার মানে এই বাক্যটা ঠিকঠাকই আছে, মানে নিড এ বাই অথবা সাম বাই ইকুইপমেন্ট, কোথাও কোনো ভুল নাই, তার মানে এটাও কি, নো এরর। উপরোক্ত দুটো বাক্যই সঠিক, তাই এখানে অ্যান্সার পাবে নো এরর। ইম্পর্টেন্ট কিন্তু এটা, আবার বলি, ইকুইপমেন্ট কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, ইউ ক্যান নট মেক ইট প্লুরাল, ইকুইপমেন্টস মানাতে পারবো না, যদিও কোথাও হয়তো দেখতে পারো, দেখে থাকতে পারো, বাট গ্রামারে তুমি ইকুইপমেন্টস বানাইও না আর কি, বানালে কিন্তু এটা ভুল হবে, আনকাউন্টেবল নাউন, ইউ ক্যান নট মেক ইট প্লুরাল। আই উড রেদার ডাই দেন ব্রাইড, আচ্ছা, মেন কনটেক্সটটা কি, মেন কনটেক্সট হচ্ছে তোমার উড রেদার, বেসিক জিনিসটাকে পড়াই, উড রেদারের সাথে কি হবে, দেন হবে, এটা হচ্ছে বেসিক কনসার্নের ব্যাপার। উড রেদার আমি কোথায় ইউজ করি, প্রিফারেন্স, একটা থেকে আরেকটা প্রিফারেন্স। এখন মেইন কনটেক্সটটা হচ্ছে উড রেদারের পরে তুমি যেই প্যাটার্নে কোন একটা শব্দ ইউজ করবা, দেনের পরও সেম প্যাটার্নে কোন একটা শব্দ ইউজ করতে হবে, তার মানে উড রেদারের পরে তোমার যেই পার্টস স্পিচ দিবা, পিইউএস যেটা দিবা, শর্ট করে লিখলাম পার্টস স্পিচ, তোমার দেনের পরে তোমার সেম পার্টস স্পিচ ইউজ করা লাগবে, ইটস কল, ইংলিশ গ্রামারে এই যে একই প্যাটার্ন ফলো করতেছে, এটাকে কি বলা হয়, এটাকে PARALLELISM, প্যারালালিজম বলে, বাংলায় বলে সমান্তরালতা। রেল লাইনে তুমি যখন দেখো, ইকুই ডিস্টেন্স থাকে না, সমান্তরাল থাকে না, প্যারালাল থাকে, এখানে এদিকে যেরকম থাকে, এদিকে ইকুই ডিস্টেন্স থাকে, সমান সমান দূরত্ব থাকে, তাই তো, সমান সমান দূরত্ব না হলে আবার কি হবে, রেল লাইন বেঁকে যাবে, তখন চলাচল অসুবিধা হবে, রেলটা ডিরেল হয়ে যাওয়ার অনেক চান্স থাকবে, রাইট। তো যেটা বললাম আমরা, উড রাদার দেন, এটা হচ্ছে মেইন কনটেক্সট। কখন আমরা ইউজ করি উড রাদার দেন, প্রিফারেন্স, যখন একটা থেকে আরেকটা তুমি প্রিফার করো বেশি, পছন্দের ডিগ্রিটা যখন বেশি হবে, তখন উড রাদারটা আমরা ইউজ করি। আর একটা কথা, উড রাদারের পরে দেন তুমি যখন ইউজ করবে, উড রাদারের পরে যে প্যাটার্নে হবে, দেনের পর তুমি সেম প্যাটার্ন হবে, দিস কল প্যারালাল স্ট্রাকচার বা প্যারালালিজম। এবার আমরা দেখি প্রশ্নটা, আই উড রাদার ডাই, তাহলে উড রাদার পরে ডাইটা কি হবে, ডাইটা এখানে একটা ভার্ব, আমরা কি বলেছিলাম, দেনের পরে কি লাগবে, ভার্ব, দেনের পরে ভার্ব লাগবে এখানে, কিন্তু ভার্বটা তো একটা নাউন, ভার্ব তো এভাবে ইউজ করা যাবে না, তো আমার কি করতে হবে, এখানে এখানে নাউন ইউজ করতে হবে। তো এখানে আন্ডারলাইন তো নাই, আন্ডারলাইন ছাড়া যে জায়গাটা, এখানে কোনো কিছু করা যাবে না কিন্তু। আবার বলি, পুরো সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন ছাড়া যে জায়গা, এটার মধ্যে কোনো কিছু করা যাবে না, আন্ডারলাইন ছাড়া যে জায়গাটা, এই বাক্যের জন্য এটা হচ্ছে আদর্শ, স্ট্যান্ডার্ড, এটাকে ফিক্স রেখে আন্ডারলাইন পার্ট যেখানে যেখানে আছে, ওইটা ঠিকঠাক আছে কিনা ওইটা ট্র্যাক করতে হবে। আবার রিপিট করতেছি, আন্ডারলাইন জায়গাতে ভুল থাকতে পারে, আন্ডারলাইন ছাড়া যে পার্ট একটা সেন্টেন্সের ক্ষেত্রে, ওইখানে কোনো ভুল নাই, এটাতে
পুরো বাক্যটার মধ্যে আন্ডারলাইন ছাড়া পার্টটুকুকে তুমি আদর্শ ধরবো, স্ট্যান্ডার্ড ধরবো, এটাকে ফিক্স রেখে বাকি যে 4টা জায়গায় আন্ডারলাইন করা আছে স্কুপ করবা সেখানে কোনো ভুল আছে কিনা মনে থাকে জানো। তাহলে আই উড রাদার ডাই, তাহলে দেন তো আমি চেঞ্জ করতে পারবো না যেহেতু আন্ডারলাইনের বাইরে এটা, তাহলে এখানে ভার্বটা রাখতে হবে। এদের আমার কি করতে হবে, ব্রাইবের জায়গায় আমাকে এখানে ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে ব্রাইব মানে হচ্ছে ঘুষ দেওয়া, আর টেক ব্রাইবস মানে হচ্ছে ঘুষ নেওয়া। আচ্ছা, তাহলে ব্রাইবটা তো আমি ভার্ব হিসেবে ইউজ করতে পারি, কিন্তু ঘুষ দেওয়া তো না, আমি মরেই যাব তারপর আমি ঘুষ নিব না। ঠিক আছে, মরেই যাবো তারপর আমি ঘুষ নিব না, তাহলে এখানে কি হবে, টেক ব্রাইবস হবে এখানে, অর্থগত দিক দিয়ে এখানে ঘুষ নেওয়া। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার ভুল আছে কোথায়, ডি নাম্বার। তুমি যদি শুধু ব্রাইব রাখো, শুধু ব্রাইব রাখলে অর্থটাই এখানে চেঞ্জ হয়ে যায়, তাই না, অর্থ এখানে চেঞ্জ করলে তো হবে না। তোমার প্রথমত খেয়াল রাখতে হবে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, ওকে কুল, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ঠিকঠাকই আছে, তারপরে দেখতে হবে কোথায় অর্থ, মিনিং। আমি যদি এখন একটা বাক্য বলে দিই গরু আকাশে ওড়ে, এ বাক্যটা কি হবে, তুমি যদি বলো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সবই তো আছে এখানে, তাহলে তো কেন বাক্য হয়নি, অবশ্যই কোনো কারণ আছে, যোগ্যতা থাকা লাগবে। তো প্রথমত তুমি গ্রামাটিক্যাল অ্যাকুরেসি যেটা আছে সেটা দেখবা মেনটেন করে কিনা, দেন তুমি অর্থের দিকে যাবো, অর্থের দিকে ঠিকঠাক পেলে ওকে, আর যদি না হয় দেন তুমি সুইচ করবো অন্যদিকে। হোপফুলি গট দ্য পয়েন্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে, ডি নাম্বার, ডি নাম্বার এখানে ভুল আছে। মুভিং নেক্সট, দ্য পিকচার হ্যাজ হাং অন দ্য ওয়াল, হাং কি হবে, আচ্ছা দ্য পিকচার হ্যাজ এর স্থলে এখানে ওয়াজ হবে, কারণ পিকচার হচ্ছে এখানে অ্যাকশন রিসিভার, তাই বাক্যটি প্যাসিভ হবে। আচ্ছা প্রথমত পিকচার কি নিজে নিজে কি হাং হয় নাকি কেউ তাকে করতে হয়, কেউ যদি করে তার মানে তুমি সরাসরি অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে পারবে না, কিসে করতে হবে, দিকে প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তাহলে এখানে প্রথম কনটেক্সট এবং প্যাসিভ দেওয়া লাগবে, এটা হচ্ছে প্রথম কনটেক্সট। তারপরে কনটেক্সট এখানে হাং ঠিক আছে কিনা, এখন এটা বুঝতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। দেখো প্রেজেন্ট ফর্মটা কি, প্রেজেন্ট হচ্ছে হ্যাং, পাস্ট টেন্স এর দুইটা আছে, একটা হচ্ছে HANGED হ্যাংড আছে, আরেকটা আছে HANGD হ্যাংড, আর হ্যাং এর আরেকটা কি আছে HUNG হাং, পাস্ট পার্টিসিপল কি হবে HUNG হাং। কোয়েশ্চেন ইজ হোয়াটস দ্য ডিফারেন্স, আমি কখন কোনটা বসাবো, এই হ্যাংড কোথায় বসাবো আর হ্যাং কখন কখন বসাবো। হ্যাংড হচ্ছে তোমার ফাঁসিতে ঝুলানো, ফাঁসিতে ঝুলানো, আর হাং হচ্ছে এটা যে কোনো কিছু ঝুলানো হইতে পারে, কাছের মধ্যে বাদর ঝুলে আছে, প্লে কার্ড ঝুলে আছে, দেওয়ালের মধ্যে ঘড়ি ঝুলে আছে, ছবি ঝুলে আছে। দ্য পিকচার হ্যাজ হাং, প্রথমত হ্যাজ হাং এটা কোন টেন্সে আছে, পাস্ট পারফেক্টে নাকি প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ যেহেতু আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট আছে। তো প্রেজেন্ট পারফেক্ট এটা অ্যাক্টিভ না প্যাসিভ, অবশ্যই অ্যাক্টিভ ভয়েস আছে, কিন্তু ছবি তো নিজে নিজে এখানে ঝুলে না, অন্য কেউ তাকে ঝুলায়, তার মানে অ্যাক্টিভ ইউজ করা যাবে না, এটাকে প্যাসিভ ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে তো কি হচ্ছে, তার হ্যাজ এস চলে কি হচ্ছে এখানে ওয়াজ দিছে, তাহলে এইখানে এর ঝামেলা আছে, প্যাসিভে দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে দ্য পিকচার, ইভেন তুমি যদি হ্যাজ রাখতে চাও তাহলে হ্যাজ বিন দাও, দ্য পিকচার হ্যাজ বিন হাং অন দ্য ওয়াল, তখন এটা হলো প্যাসিভ করতে হবে, অ্যাক্টিভে রাখা যাবে না, এটা হচ্ছে মেইন কনটেক্সট। আচ্ছা, তাহলে প্যাসিভে হবে, এটা হচ্ছে কনটেক্সট। তাহলে এখানে বি এর মধ্যে তুমি এখানে ভুল রাখতে পারো, বি এর মধ্যে এখানে ওয়াজ দিলে এটা তো পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ হয়ে যাবে, আর যদি হ্যাজ এর পরে বিন দাও তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ হয়ে যাবে, মানে সামহাউ ইউ হ্যাভ টু মেক ইট প্যাসিভ, দ্যাটস ইট, নাথিং এলস। তাহলে অ্যান্সার গোস ফর কোথায়, বি নাম্বার এখানে ভুল আছে। আই প্রিফার টি, আচ্ছা প্রিফারের সাথে অলওয়েজ কি হয়, প্রিফারের সাথে অলওয়েজ কি হয়, টু হয়। উড রাদারের সাথে কি হয়, উড রাদার সেখানে কি হয়, সেখানে দেন হয়। ঠিক আছে, এগুলো মনে রাখবা কিন্তু, পেয়ার 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 গুলো মনে রাখবা, উড রাদারের সাথে দেন হয়। প্রিফারের পরে যেরকম হবে টু এর পরে সেম জিনিস হবে, উড রাদারের পরে যেরকম হবে দেনের পরে তোমার সেম জিনিস হবে, প্যারালালিজম মেইনটেইন করবে এন্ড পেয়ার গুলো এরকম হবে। এবার আসি আমরা আই প্রিফার টি, তাহলে কি বললাম, প্রিফারের সাথে যদি কি হয়, টু হয়, তাহলে এখানে দেন ইউজ করা যাবে না। তাহলে প্রিফারের পর আমি দেখি তো প্যারালালিজম ঠিক রাখছি কিনা, প্রিফারের পরে এখানে নাউন দিচ্ছে, ঠিক আছে, এখানে টু এর পরে তাহলে কফি, এটাও নাউন আছে, সব ঠিকঠাকই আছে, মানে আন্ডারলাইন ছাড়া যে জায়গাটুকু ঠিকঠাক আছে, কিন্তু এখানে দেন ইউজ করা যাবে না, তাহলে দেনের স্থলে কি করতে হবে, টু ইউজ করতে হবে, কারণ প্রিফার সামথিং টু, আই প্রিফার রিডিং, খেয়াল করে দেখো কি বলছিলাম জানি, প্রিফারের পরে যেরকম হবে টু এর পরে সেম জিনিস হবে, দেখো প্রিফারের পরে এখানে রিডিং আইনজি দিচ্ছে, টু এর পরে এখানে রিডিং, টুটা এখানে প্রিপোজিশনাল টু, তো এবার এই বাক্যটা ঠিক আছে, কিন্তু আই প্রিফার রিডিং টু রাইটিং, রাইট। তাহলে আমি বাক্যটা এরকম বলতে পারতাম, আই প্রিফার টেকিং কফি টু টেকিং, সরি আই প্রিফার টেকিং টি টু টেকিং কফি ইন দ্য মর্নিং, এবার বাক্যটা ঠিকঠাক ছিল। তাহলে আবার একটু রিক্যাপ করি, প্রিফার টু হবে, আর উড রাদার দেন হবে, আরটা কনটেক্সট, প্রিফারের পরে তুমি যেরকম দিবা টু এর পরে সেম জিনিস দিবা, উড রাদারের পরে যেরকম দিবা দেনের পরে সেম জিনিস দিবা, দিস ইজ কল্ড প্যারালাল স্ট্রাকচার, প্যারালালিজম। প্যারালাল স্ট্রাকচার যেখানে আছে সেখানে ডিটেইলস আর এটা নিয়ে আলোচনা হবে তখন, এখন যেটা সামনে আসে সেটা একটু দেখে নিলাম। তাহলে এখানে ভুলটা কোথায়, ভুলটা এখানে বি নাম্বারটা, বি নাম্বার এখানে দেন ইউজ করা যাবে না, এখানে কি করতে হবে, টু ইউজ করতে হবে, বি নাম্বার অপশন বি তে।
ওকে, তারপর আমরা দেখি এ লার্জ নাম্বার অফ অটোমোবাইল পার্ট। আচ্ছা, দুইটা কনটেক্সট আছে, একটা হচ্ছে আমি একটু গুছায় যদি লিখি এ নাম্বার অফ, একটা হচ্ছে তোমার দা নাম্বার অফ। তো এখানে ধরো সাবজেক্ট, এখানে ধরো ভার্ব আছে, কি কি জানি হয় এ নাম্বার অফ এর পরে সাবজেক্ট কি হবে, প্লুরাল হয়, এখানে সাবজেক্ট কি হবে, এটাও প্লুরাল হয়। ভার্বটা ভ্যারি করে, ভার্বটা কিন্তু সেম হবে না। এ নাম্বার অফ এর পরে ভার্বটা কি হবে, এ নাম্বারের পরে তোমার ভার্বটা হবে তোমার সিঙ্গুলার ভার্ব হবে, এটা কোন কালারে দিই, এ নাম্বারের না সরি এ নাম্বারের পরে তোমার প্লুরাল হবে, এ নাম্বার অফ এর পরে তোমার ভার্বটা হবে প্লুরাল ভার্ব, আর দা নাম্বার অফ এর ভার্বটা কি হবে, ভার্বটা হবে তোমার সিঙ্গুলার ভার্ব। ওকে, আচ্ছা এই হচ্ছে পুরো মেইন কনটেক্সট। দেখুন আমি একটু এক্সাম্পল দেই, এ নাম্বার অফ স্টুডেন্টস কি হবে, আর প্রেজেন্ট, বাট দা নাম্বার যদি বলি, দা নাম্বার অফ স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস হবে, স্টুডেন্টসই হবে, দা নাম্বার অফ স্টুডেন্টস কি হবে, ইজ প্রেজেন্ট। এই হচ্ছে পুরো কনটেক্সট। কুল, তাহলে এখানে আর হচ্ছে, এখানে ইজ হচ্ছে, প্লুরাল প্লুরাল, অফ আছে, তাহলে এ নাম্বার হচ্ছে দা নাম্বার। ওকে, তো যাই হোক, তাহলে নাম্বার শব্দটা কি, এ নাম্বার আছে, লাস্টটা কি, লাস্ট একটা অ্যাডজেক্টিভ, লাস্ট কোনো এখানে ইম্প্যাক্ট করবে না, তাহলে এ নাম্বার অফ অটোমোবাইল পার্ট। কি বলছিলাম জানি, অফের পরে তোমার কি লাগবে, নাউন লাগবে প্লুরাল, তাহলে পার্ট এখানে এখানে কি হবে, পার্টস হয়ে যাবে। তাহলে এ লার্জ নাম্বার অফ অটোমোবাইল পার্টস, আর নাও দেখো এ লার্জ নাম্বার মানে এ নাম্বার অফ এর ভার্বটা কি দিছে, ভার্বটা প্লুরাল দিছে, দেখো প্লুরাল ভার্ব দিছে, আর নাও মেড অফ প্লাস্টিক ইনস্টেড অফ স্টিল। বাকি সবগুলো ঠিক আছে, কিন্তু এখানে পার্টস এর মধ্যেই সমস্যা আছে। ঠিক আছে, তাহলে পার্টস, তাহলে পার্টস হবে, কারণ এ নাম্বার মেনি বা সাম এরপরে প্লুরাল, প্লুরাল ভার্ব বসে, যেটা আগে বললাম এ নাম্বার অফ প্রবলেমস, দেখো এ নাম্বার অফ এর পর কি বলছিলাম, প্রবলেমস প্লুরাল, যে ভার্বটাও প্লুরাল, এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ আর অ্যাবসেন্ট টুডে। এই হচ্ছে পুরো কনটেক্সট। তো আমি এটার সাথে তো এ নাম্বারটা পড়াই দিলাম, সাথে দা নাম্বারটাও পড়াই ফেললাম, দা নাম্বারটাও খেয়াল রাখো, এইভাবে ইয়ে করতে পারতো, অথবা একটু অনেকভাবে আসতে পারতো। এখানে তারা এই নাউনকে ট্র্যাক করে আসছে, আবার কখনো কখনো দেখবা আর্টিকেলের মধ্যে ট্র্যাক করে আসতে পারে, আর্টিকেলের মধ্যে ইউজ করতে পারে। দেখবা এখানে এখানে আন্ডারলাইন করে দিছে, বাট এখানে তোমার সিঙ্গল এখানে ইজ দিয়ে দিছে, তো ইজ ইজ দিয়ে দিলে তাহলে এখানে আর্টিকেলটা চেঞ্জ করে ফেলতে হবে। আবার এটা বহুত ভাবে পরীক্ষা আসতে পারে, আর্টিকেল জায়গায় আন্ডারলাইন করে আসতে পারে, এই নাউনের জায়গায় আন্ডারলাইন করে আসতে পারে, আবার ভার্বের জায়গায়, তিনটা জায়গায় কিন্তু আসতে পারে এই নাম্বারে। পরীক্ষা প্রশ্ন কেমন আসবে, এটা এটা যদি পরীক্ষা আসে তিন ধরনের, একটা আর্টিকেলের ঝামেলা দিয়ে আসতে পারে, একটা কি অফের পরে যে নাউনটা, ওই নাউন নাউন দিয়ে আসতে পারে, নাউন থাকতে পারে বা প্রনাউন, একটা কি দিয়ে আসতে পারে, আর হচ্ছে তোমার ভার্ব নিয়ে। তাহলে তিনটা জায়গায় ঝামেলা করতে পারে এই নাম্বার অফ। আর দুই তিন জায়গায় যদি সমস্যার সৃষ্টি না হয়, তাহলে করতে পারবে, সেন্টেন্সটা মোটামুটি ঠিকঠাকই আছে। যখন কোনো গ্রামার এরকম রুলস যখন বলবা ইন ডেপথে অল ইন ওয়ান একসাথে, মানে একসাথে একসাথে অল ইন ওয়ান একসাথে আনা ট্রাই করবো, তাহলে পরীক্ষায় এগুলো মানে ট্র্যাক করাটা, এগুলো আলাদা করাটা, সেপারেশন করাটা অনেক ইজিয়ার হবে। আদারওয়াইজ রুলস মুখস্থ পারো, কিন্তু পরীক্ষায় দেখবে এটা অ্যাপ্লাই করতে পারবো না, তখন বড় সমস্যা হবে। যত কিছুই করি, যত কিছু শিখতেছি, এন্ড অফ দ্য ডে আমার পরীক্ষা যদি আমি অ্যাপ্লাই করে কারেক্ট আনসার বের করতে না পারি, তাহলে সবকিছু কিন্তু বৃথা। এত কিছু করতেছি, কিন্তু পরীক্ষায় ফাইনাল খেলাতে আমার গোল করতেই হবে, ফাইনাল খেলায় আমাকে ছক্কা মারতেই হবে, লাইক এত কিছু করতেছি, ফাইনালে আমাকে এগুলো এক্সিকিউট করতেই হবে, ফাইনালে এগুলো অ্যাপ্লিকেশন ঠিকঠাক করে করে আসতে হবে। তো রুলস মুখস্থ করে লাভ নাই, এগুলো অ্যাপ্লাই করাটা, অ্যাপ্লিকেশনটা অনেক ইম্পর্টেন্ট, দেন গো থ্রু করাটা। Hopefully you got the point. Moving next. Although a kangaroo normally uses its kangaroo, singular এ আছে, its আছে, ঠিকঠাকই আছে মনে হচ্ছে, large feet and strong legs for hopping, but প্রথমত although, দো অথবা although কোন একটা বাক্যে থাকলে সেই বাক্যটা কি বলা হয়, সেই বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো? তো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দো বা অলদো এগুলো কোন পার্টস অফ স্পিচ হয়, এগুলো তোমার কনজাংশন হয়। প্রশ্ন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তো মানলাম, ঠিক আছে, দো অলদো, তো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আবার তুমি বাট, কম্পাউন্ড সেন্টেন্সের আবার যে ক্লজ মার্কার, সেটা আবার কেন ইউজ করবা? আমি যদি কখনো বলি অলদো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল, কমা হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এখন আমি যদি বলি অলদো হি ওয়াজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল, শুনতে কিন্তু ভালো লাগে, কিন্তু গ্রামাটিক্যাল অ্যাকুরেসি মেইনটেইন করলে কিন্তু ভুল ভুল বাক্য। ঠিক আছে, সেন্টেন্সটা ছিল অলদো দিয়ে শুরু হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স। এখন তুমি আবার কম্পাউন্ড সেন্টেন্সে বাট কিন্তু আবার ইউজ করতে পারবে না, যদি করো তাহলে সেটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে এখানে। Hopefully you got the point. That's it.
তাহলে তুমি এখানে বাটটা এখানে কি দিস ইজ রিডান্ডেন্ট, এক্সট্রা, বাহুল্য যেটা বলি রিডান্ডেন্ট এটা। সো এখানে কি বলছে এখানে, তাহলে বাটকে বাদ দিতে হবে, কারণ অলদো দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হয়। তো সাবঅর্ডিনেট ক্লজ কোথায় হয়? কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে মেইন ক্লজের মধ্যে বাট বসে না, মেইন ক্লজের মধ্যে বাট দিলে হবে না, দিস ইজ রিডান্ডেন্ট, এক্সট্রা। সো এখানে এবিসিডি কোন জায়গায় এখানে ভুল আছে? অপশন ডি এর মধ্যে এখানে ভুল আছে। তাহলে এবিসিডি যদি এই বাক্যটা পরীক্ষায় আসে, তাহলে তুমি কোন বৃত্তটা ভরাট করবা? তুমি ডি নাম্বার যে বৃত্তটা সেটা তুমি ভরাট করে ফেলবা। ঠিক আছে, স্পট করা কোন জায়গায় ভুল আছে, পিন পয়েন্ট ডিটেক্ট করা। মুভিং নেক্সট, হাউ লং ডাজ ইট টেক to get the station on foot from your house? আচ্ছা, how long does it take to get to the station? Get to হবে, get the station না, get to the station to হবে। তাহলে get to the station হবে, কারণ get দ্বারা কোনো স্থানে পৌঁছানো বুঝালে স্থানটির আগে টু বসে। কি বলছি এখানে? get দ্বারা কোনো 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 স্থানে পৌঁছাইলে, ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট। কি বলছে এখানে আমি একটু হাইলাইট করি, তাহলে তুমি বুঝতে ব্যাপারটা খুব সহজ হবে। হাইলাইটের যদি আমি ইউজ করি এখানে, হাইলাইটার, ওকে, গেট দ্বারা কি বলছে? গেট দ্বারা কোন স্থানে পৌঁছাইলে, কোন স্থানে পৌঁছানো বুঝালে তাহলে সেখানে টু বসতে হবে, এটুকু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাইলাইটার দিয়ে আমি এখানে করে দিলাম, গেট দ্বারা কোন স্থানে পৌঁছানো বুঝালে তার আগে টু বসে। বাট যদি টু না তো তাহলে কি হবে? গেট মানে পাওয়া, আই গেট দ্য পেন। ঠিক আছে, গেট মানে পাওয়া অর্থ পারে, গেট মানে বুঝতে পারে। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? গেট, গেটের অনেকগুলো অর্থ আছে। তুমি যখন কোনো জায়গায় কোনো কিছু জায়গায় পৌঁছানো বুঝাবে, তখন অবশ্যই তোমার কি করা লাগবে? গেটের পরে টু ইউজ করতে হবে। তাহলে এখানে ভুলটা কোথায় আছে? সেই জায়গাটা এখানে দিছে। তাহলে হাউ লং ডাজ ইট টেক টু গেট টু দ্য স্টেশন, তাহলে এখানে টু দেওয়া লাগবে। তাহলে এখানে কি বলছে? টু দ্য স্টেশন হবে, কারণ গেট দ্বারা কোনো স্থানে পৌঁছালে বুঝলে অবশ্যই তার আগে টু বসাতে হবে। উই গট টু ঢাকা এট 7 o'clock। তবে হোমের আগে টু বসে না। কেন? কারণ হোম নিজে একটা অ্যাডভার্ব, বাই ডিফল্ট হোম একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের আগে তুমি প্রিপোজিশন ইউজ করতে পারো না। ঠিক আছে, এখানে কি বলছে? এখানে হোয়াট ডিড ইউ গেট হোম, এই যে তাহলে হোম একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের আগে তুমি প্রিপোজিশন ইউজ করতে পারো না। কিন্তু স্টেশন একটা নাউন বা নাউন ফ্রেজ বলতে পারো, নাউন বা নাউন ফ্রেজের আগে তুমি কি করতে পারো? প্রিপোজিশন ইউজ করতেই পারো। এখানে গেটের পরে টু হবে, বাট হোমের ক্ষেত্রে এখানে হবে না। তাহলে গেট টু এখানে নয়। কারণটা কি? কারণ এখানে হোমটা কি? হোমটা একটা অ্যাডভার্ব। তো প্রিপোজিশন কার আগে বসে? প্রিপোজিশন কার আগে বসে? প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি মানে কি? প্রি মানে হচ্ছে তোমার পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে প্রিপোজিশন কার পূর্বে বসে? সেটা হচ্ছে কোনো নাউনের পূর্বে বসতে পারে, বা নাউন ফ্রেজের পূর্বে বসতে পারে, অথবা কোনো প্রোনাউনের পূর্বে বসতে পারে। এই তিনটার যে কোনো একটা আগে বসতে পারে। বাট হোম তো একটা অ্যাডভার্ব। হোম যদি একটা অ্যাডভার্ব হয়, তুমি তার আগে প্রিপোজিশন ইউজ করতে পারবে না। সো ইউ ক্যান নট ইউজ টু বিফোর হোম। চলো বাড়ি যাই, লেটস গো হোম, লেটস গো টু হোম না বলি। স্কুলের ক্ষেত্রে চলো স্কুলে যাই, লেটস গো টু স্কুল। তাহলে স্কুলের ক্ষেত্রে তুমি টু দিতে পারতেছো, কারণ স্কুল একটা নাউন, নাউনের ক্ষেত্রে তুমি প্রিপোজিশন টু ইউজ করতে পারবা। বাট হোম একটা অ্যাডভার্ব, ইউ ক্যান নট ইউজ এ প্রিপোজিশন বিফোর অ্যাডভার্ব, কারণ প্রিপোজিশনের কনটেক্সট হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসতে হবে, অ্যাডভার্বের পূর্বে বসলে হবে না। সেখানে ব্যাপারটা আশা করি বুঝতেই পারছো। সো এ বি সি ডি কোথায় ভুল আছে এখানে? তাহলে এখানে বি নাম্বারে ভুল আছে, গেটের পর অবশ্যই এখানে টু দেওয়া লাগবে। ওকে, তাহলে চলো নেক্সট। I used to be keen of all scientific subjects, but now I would prefer to, হ্যাঁ প্রিফার এর পরে টু আছে, যেগুলো ঠিকঠাকই আছে। I would prefer to study। আচ্ছা, প্রথমত কিন অফ হয় না, অফের স্থলে কিন অন হবে, কারণ কিন অন দেখো সব এক্সপ্লেনেশন দিয়েছে। কিন অন সামথিং, আগ্রহী বা উৎসুক বা অনুরক্ত হওয়া। আই ইউজ টু বি কিন অফ অল সাইন্টিফিক না, তাহলে অফের ব্যবহারটা এখানে হবে না, তাহলে এখানে কি হবে? কিন অন, রাইট? তাহলে এ বি সি ডি, তাহলে কোন জায়গায় এখানে ভুল আছে? ভুলটা আছে এখানে অপশন বি এর মধ্যে। তাহলে আই ইউজ টু বি কিন অন অল সাইন্টিফিক সাবজেক্টস, বাট নাও আই উড প্রিফার টু স্টাডি আর্ট। আচ্ছা, মানে আমার সাইন্টিফিক সাবজেক্টের প্রতি অনুরক্ত আসে, মানে খুব ঝোঁক আছে, ছিল আর কি। এটা ইউজ টু যদি ছিল পাস্ট টেন্সের কথা বলতেছে, বাট নাও এখন আমার আর্ট মানে কলার দিকে আমার এখানে স্টাডি মানে ঠিক আছে, আর্টসের যে সাবজেক্ট গুলো সেগুলোর দিকে এখন প্রিফারেন্সটা আছে।
আগে একটা সময় ছিল, যুগ ছিল, কিন্তু এখন আর নাই সেখানে। সেই বাক্যটা এখানে বলছে এটা। ওকে, খুবই ইম্পর্টেন্ট। দেখো আচ্ছা, এখন প্রিফার টু একসাথে করছি কেন? প্রিফার টু সেটা বললাম, প্রিফার টু একসাথে করলে তাহলে তো কোনো সমস্যা নেই। প্রিফার টু একসাথে পরে তোমার কি করবা, এখানে তুমি নাউন ইউজ করে ফেলতে পারবে। আর যদি প্রিফার স্পেস দেয় এখানে একটা টু, তখন কি হবে? তখন প্রিফারের পরে যেরকম হবে, টু এর পরে সেম জিনিস হবে। একসাথে হলে তারপরে সরাসরি নাউন দিয়ে ইউজ করবো। তাহলে যেটা এখানে করছি, আই উড প্রিফার টু স্টাডি, নাউন ইউজ করতে পারো অথবা ভার্ব ইউজ করতে পারো, যেহেতু টু একটা ভার্ব, মানে টু এর পরে টু একটা প্রিপোজিশনাল টু হইলে তখন নাউন ইউজ করবা। আর যদি তোমার ইনফিনিটিভ হয় তারপরে ভার্ব ইউজ করবা, যেটা এখানে ভার্ব ইউজ করছে। দেখো স্টাডি, প্রিফার টু স্টাডি, টু এর পরে স্টাডিটা এখানে ভার্ব। ওকে, সেন্টেন্স বুঝে বুঝে এগুলো অ্যাপ্রোচ করতে হবে, নাহলে কিন্তু ধরাটা মানে ধরতে পারবে না সহজে, কতটা ঝামেলা হবে এগুলাতে। ওকে, মুভিং নেক্সট। কি বলছে এখানে, ইনস্ট্রাকশন বলেই দিছে, ইন ইচ সেন্টেন্স আইডেন্টিফাই দ্য পার্ট দ্যাট কন্টেইনস এরর, যেখানে ভুল আছে, ইফ দেয়ার ইজ নো এরর দেন সিলেক্ট ডি। ইয়েস্টারডে মাই কম্পিউটার ওয়াজ ফাংশনিং রাদার স্ট্রেঞ্জলি। আচ্ছা, ইয়েস্টারডে গতকালকে, মাই কম্পিউটার ওয়াজ ফাংশনিং রাদার স্ট্রেঞ্জলি। ফাংশনিং স্ট্রেঞ্জলি, স্ট্রেঞ্জলি কি একটা, স্ট্রেঞ্জলি একটা অ্যাডভার্ব, তাহলে রেদার কি হবে, এটা আরেকটা অ্যাডভার্ব, তাহলে একটা অ্যাডভার্ব দ্য অ্যাডভার্বকে মডিফাই করাই যায়। সো বাক্যের মধ্যে অ্যাপারেন্টলি কোনো ভুল নাই, তারা এখানে সঠিক বলছে, এটা তার অ্যান্সার কোনটা হবে, নো এরর, ডি হবে। তাহলে কেননা বাকি ইয়েস্টারডে থাকার কারণে পাস্ট কন্টিনিউয়াস দিছে, ওয়াজ ফাংশনিং, এর ব্যবহার ঠিকঠাকই আছে, কোনো ভুল নাই। আচ্ছা, তাহলে পরীক্ষা যখন এগুলো আসে, প্রথম চেকটা করবা, এই যে এরকম যখন আন্ডারলাইন থাকে বা পিন পয়েন্ট এরর ডিটেকশন হলে প্রথম চেকটাই করবা যে বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা। এক, প্রথমত কি হবে, এগুলো কেমনে করবো, এখন তো না হয় আমি পারতেছি, তো পরীক্ষা তো অনেক ভার্সেটাইল, অনেক অনেক ডিফারেন্ট এখানে অপশনস দিয়ে পরীক্ষায় আসবে। এখানে ভার্ব দিছে কখনো, তাহলে পরীক্ষা একটা বাক্য যখন ভুল আছে না ঠিক আছে, তুমি প্রথমে চেক করবা কি, সেখানে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা। কারণ কারণ দেখা যাচ্ছে 60% বাক্য তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে তাকাইলে তুমি বুঝে ফেলবা এটা আসলে ওই জায়গাতে ভুল আছে। তারপর এটা যদি ধরতে না পারো, তারপরে কই যাবা, টেন্সের দিকে যাবা, টেন্স অথবা সিকোয়েন্স অফ টেন্স, টেন্স অথবা সিকোয়েন্স অফ টেন্সের দিকে তুমি খেয়াল রাখবো। তারপরে তোমার ভয়েসের দিকে খেয়াল রাখবা, অ্যাক্টিভ না প্যাসিভ, ওদিকে যাবা। তারপরে স্পেলিং এর দিকে যেতে পারো, তারপর প্রেপোজিশন যেতে পারো, তারপর হচ্ছে পাংচুয়েশন, তারপরে বাকিটা হচ্ছে আদার্স। পার্ট বাই পার্ট অ্যাপ্রোচ করার পর, তারপর যদি একান্ত এই আদার্স পরে যাওয়ার পরে যদি খুঁজে না পাও, তাহলে তো নো এরর আছে। ঠিক আছে, এখন একটা বাক্যকে হুট করে তুমি তো ধরতে পারবে না যেখানে এটা আছে, সবসময় তো রুলস মাথায় তো ক্লিক করবেন, রাইট? তো ক্লিক না করলে তখন কিন্তু এই স্ট্র্যাটেজি, এই তোমার কি বলে প্যাটার্ন অ্যাপ্রোচ করে তুমি যদি অ্যাপ্রোচ করো, তাহলে অনেক ইজিলি তুমি ট্র্যাক করে ফেলবে। ম্যাক্সিমাম দেখবা এখানে প্রথম দুইটা আর কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স বা টেন্সের মধ্যে, এই দুটার মধ্যে আটকে গেছে অনেকগুলো, দেখবে এখানে তুমি সলভ করে ফেলতে পারতেছো। বাকিগুলো তো রুলস একটু খেয়াল করলে আউট অফ দ্য বক্স মাঝে মাঝে আসলে এরকম হইতেই পারে। মুভিং নেক্সট, হ্যাভেন্ট নান অফ ইউ সিন মাই ডগ, এখানে নট বলছে একটা নেগেটিভ, নান তো আরেকটা নেগেটিভ। প্রথমত ইংরেজিতে কখনো একটা বাক্যের মধ্যে ডবল নেগেটিভ ইউজ করা যায় না। বলতে পারো কিভাবে, আমি যদি কখনো বলি আই নেভার ডো নট গো দেয়ার, হবে? নেভার একটা নেগেটিভ, ডো নট একটা নেগেটিভ, দুটো নেগেটিভ কখনো একসাথে হবে না। ঠিক আছে, আই নেভার নট গো দেয়ার হবে না। হি ডাজন্ট, তারপর হার্ডলি হ্যাড উই নট রিচ দ্য স্টেশন, হবে না তো। ডবল নেগেটিভ কখনো ইংরেজিতে একসাথে ইউজ করা যাবে না। তাহলে এখানে তাহলে হ্যাভেন্ট আছে, আবার এখানে নান আছে, তাহলে হ্যাভেন্ট নান অফ ইউ। তাহলে আমি কোনটা চেঞ্জ করবো এখন কি এই নট বাদ দিয়ে দিব নাকি নান ইয়া রাখবো, কি করবো এখানে? তাহলে দেখো তো, প্রথমত এখানে সিন যেহেতু আছে, তাহলে হ্যাভ তো দেওয়াই লাগবে, হ্যাভ সিন দেওয়াই লাগবে। তো নান অফ কেউই দেখে নাই, তো নান ইউজ করাচ্ছে এখানে, তাহলে কি করতে হবে, এনি ইউজ করতে হবে। হ্যাভেন্ট এনি অফ ইউ সিন মাই ডগ, তোমাদেরকে কেউ আমার কুকুরটাকে দেখো নাই, লাইক এরকম অর্থ আসে এটা। তাহলে নান অফ এর পরিবর্তে এখানে এনি দিতে হবে, কারণটা কি, ক্লজে কখনো ডাবল নেগেটিভ ব্যবহৃত হয় না। পয়েন্ট টু বি নোটেড, কি হয় না, ডাবল নেগেটিভ ইউজ করা যায় না, এটা খেয়াল রাখো। এখানে ভুলটা কোথায় আছে, ভুলটা এখানে অপশন বি তে ভুল আছে, এখানে নানের পরিবর্তে তোমার কি ইউজ করতে হবে, নানের পরিবর্তে এখানে এনি ইউজ করতে হবে, এই হচ্ছে পুরো কনটেক্সট। মুভিং নেক্সট, ইচ ফার্নিচার অন ডিসপ্লে ইন দ্য সেন্ট্রাল মেইল is on sale for 30% off the regular price. আচ্ছা, প্রথমত এখানে কি বলছে, ইচ ফার্নিচার অন ডিসপ্লে ইন দ্য সেন্ট্রাল মেইল, ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, দিস ইজ ট্রু। কি দেখো, ইচ ফার্নিচার আসলে ইচ পিচ অফ ফার্নিচার ইউজ করতে হবে, কারণটা কি,
কাউন্টেবল আনকাউন্টেবল মনে আছে না? তো কাউন্টেবল নাউনকে তুমি সরাসরি এইভাবে ডিটারমাইনার ইউজ করতে পারবা না। যদি কাউন্টেবল নাউন হতো তখন তুমি ইউজ করতে পারো, ইচ বয় ইচ স্টুডেন্ট, তখন করতে পারতা, কারণ বয় স্টুডেন্ট এগুলো সব কাউন্টেবল নাউন। কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে তুমি এইভাবে কিন্তু ডিটারমাইনার ইউজ করতে পারবা না। তাহলে ইচ দেওয়া যাবে না, ইচ ফার্নিচার দেওয়া যাবে না, ইচ পিচ অফ ফার্নিচার ইউজ করতে হবে, যেহেতু ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। ফার্নিচার কিন্তু ফার্নিচার্স করা যায় না, যদিও তুমি ফার্নিচার্স কোথাও দেখো এটা ভুল, গ্রামাটিক্যাল দিস ইজ ইনকারেক্ট, ঠিক আছে? ফার্নিচার্স হবে না, কিন্তু মনে থাকে যেন। তাহলে ইচ ফার্নিচার দেওয়া যাবে না, কি করতে হবে? ফার্নিচার, ইচ ফার্নিচারের স্থলে ইচ পিচ অফ ফার্নিচার দিতে হবে, কারণ ইচের পরে সিঙ্গুলার কাউন্টেবল আর ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল বা নন কাউন্টেবল, তাই ফার্নিচারের পূর্বে পিচ অফ ইউজ করতে হবে, পিচ অফ ইনফরমেশন বলতে হবে। ইচ ইনফরমেশন বললে কিন্তু হবে না, কারণ ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, ইউ হ্যাভ টু ইউজ পিচ বিফোর দ্য ইনফরমেশন, নাথিং এলস, ঠিক আছে? আনকাউন্টেবল নাউনকে তোমার পিচ ইউজ করতে হবে তুমি যখন এরকম ডিটারমাইনার ইউজ করতে যাও। এখানে ইচ কিন্তু একটা ডিটারমাইনার, ইউ নো। তাহলে ইচ ফার্নিচার হবে না, তাহলে ইচ পিচ অফ ফার্নিচার এখানে হবে। তাহলে ভুলটা কোথায় আছে? অপশন এর মধ্যে। ইচ পিচ অফ ফার্নিচার অন ডিসপ্লে ইন দ্য সেন্ট্রাল মেইল ইজ অন সেল। এই সেল মানে কিন্তু বিক্রি, নাউন কিন্তু এটা, হ্যাঁ। দেখো এই সেল কিন্তু একটা ভার্ব, বিক্রি করা। আর SAL ইজ সেল, এটা কিন্তু একটা নাউন। ফ্ল্যাট ফর সেল বলি না, ফ্ল্যাটটা বিক্রির জন্য, বিক্রি করা, মনে থাকে যেন, মানানটা খেয়াল রেখো। ফর 30% অফ দ্য রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস যেটা আছে তার মানে 30% কি করছে? অফ করে দিছে, ডিসকাউন্ট দিয়ে কি করছে? এই প্রত্যেক টুকরা পিচ অফ ফার্নিচার এইভাবে বলতে হবে, এটা বিক্রি করা হবে আর কি, এটা বলছে এখানে। এখানে খুব ভালো একটা প্রশ্ন দিচ্ছে, এটা অনেকে না জানলে কিন্তু ওটা ভুল করে ফেলবে এটা। তাহলে ইচ পিচ অফ ফার্নিচার দেওয়া লাগবে, ইচ ফার্নিচার এভাবে ইউজ করা যাবে না। মুভিং নেক্সট, ইট মাস্ট হ্যাভ বিন হার এট দ্য ডোর। আচ্ছা, ইট মাস্ট হ্যাভ বিন হার এট দ্য ডোর, হারের স্থলে শি হবে কেন? কারণ বিন আছে, বি ভার্ব আছে, বি ভার্বের পরে তুমি প্রোনাউনের কি হবে? অবজেক্ট ফর্ম ইউজ করা যাবে না, সাবজেক্ট ফর্ম ইউজ করতে হবে। প্রশ্ন করতে পারো কিভাবে? পড়ছো লাইফে কিন্তু খেয়াল করো না হয়তো। তুমি মনে করে দেখো, ইট ইজ আই ছিল নাকি ইট ইজ মি ছিল? হু অ্যাম টু ব্লেম, মনে করে দেখো তো কি ছিল বাক্যটা? ইট ইজ আই ছিল, মি ছিল না, কিন্তু আই হইছে বলে তো তারপরে তুমি এখানে অ্যাম ইউজ করেছো, রাইট? তাহলে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, এবার বাক্যটা ঠিক আছে। তারপরে ইট ইজ শি হবে নাকি হার হবে? তারপরে হু ডাজ দ্য ওয়ার্ক? ইট ইজ হি অর শি হু ডাজ দ্য ওয়ার্ক, কোনটা হবে এখানে? যেহেতু এখানে ডাজ আছে, তার মানে ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে এখানে কি হবে? শি এর সাথে এখানে ডাজ হবে, এখানে হার হওয়ার কোনো চান্স নাই, রাইট? তাহলে সেটাই বললো এখানে তারা, কি যে বি ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে? সাবজেক্ট ফর্ম বসে। বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। নাও কাম টু দ্য পয়েন্ট, ইট মাস্ট হ্যাভ বিন, এটা তো বি ভার্বই আছে। তাহলে বি ভার্বটা কি? বি ভার্ব দুইটা আছে, একটা হচ্ছে টু বি, আরটা কি? টু হ্যাভ ভার্ব। টু বি আর হচ্ছে টু ভার্ব, ঠিক আছে? বি ভার্বটাকে তুমি ইয়ে করতে পারো, ঠিক আছে? এখানে বিন আছে, যেহেতু বিন বি ভার্ব, কিন্তু এটা বি ভার্বের ফর্ম কোথেকে আসছে? মনে করে দেখো তো, ছোটবেলায় পড়ছিলাম, এটা ছিল প্রেজেন্ট, এটা ছিল পাস্ট, এটা ছিল পাস্ট পার্টিসিপল। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা বি ভার্ব না, এটা হচ্ছে অক্সিলারি। অক্সিলারি ভার্ব দুটো, একটা টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব। আচ্ছা, যে বলতেছিলাম আমরা প্রেজেন্টের মধ্যে কি ছিল? এম, ইজ, আর। পাস্ট টেন্স কি ছিল? ওয়াজ অথবা ওয়্যার। আর পাস্ট পার্টিসিপল কি ছিল? বিন, BWN, বিন, মনে আছে না? তো এম ইজ আর কে আমরা ব্র্যাকেটে কি লিখতাম? একটা শব্দ, সেটা বি দিয়ে লিখতাম, তাহলে বি এম ইজ আর, তাহলে বিন। তাহলে সেটাই তো, এই বি মানে কি? টু বি। তো সেটাই আমি বললাম, টু বি ভার্বের পরে, টু বি ভার্বের পরে তোমার কি হবে? টু বি ভার্বের পরে, এই যে টু বি ভার্বের একটা ফর্ম ইজ, ইজ এখানে আছে, টু বি ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম বসবে? সাবজেক্ট ফর্ম। সেম গোজ হিয়ার। তাহলে বিন, এটাও বি ভার্বের মধ্যেই পড়তেছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর তুমি যে প্রোনাউনটা সেটা ইউজ করবে, সেটা কোন ফর্ম হবে? সাবজেক্ট ফর্ম হবে, অবজেক্ট ফর্ম দিলে হবে না। ইট মাস্ট হ্যাভ বিন, এখানে কি হবে? হার হবে না, এখানে শি। তাহলে হারের স্থলে এখানে শি হবে, কারণ বি ভার্ব এর পরে সাবজেক্ট ফর্ম, এই সাবজেক্ট ফর্ম গুলো হবে, অবজেক্ট ফর্ম হবে না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে অবজেক্ট ফর্ম কোথায় হবে? কোথায় হবে? প্রিপোজিশনের পরে হবে। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে বাই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম বসছে? মি বসছে, অবজেক্ট ফর্ম। তাহলে মেইন দুইটা কনটেক্সট, বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসবে, এন্ড দেন তোমার কোথায় বসবে? কার পরে বসবে? প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে, দ্যাটস ইট। আবার বলি, বি ভার্বের পরে সাবজেক্ট ফর্ম,
প্রিপজিশনের উপরে অবজেক্ট ফর্ম কার প্রোনাউনের ওয়ান্ট টু বি নোটেড মনে রাখো এটা খুব ছোট ছোট কথা বলতেছি কিন্তু অনেক পাওয়ারফুল জিনিসপত্র কিন্তু পড়াচ্ছি অনেক এমসিকিউ কিন্তু এগুলো কাজে লাগবে বি ভার্ব প্রিপজিশন সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম গুছিয়ে যা বলতেছি মাথায় লেখো লেখা নিয়েও অনেক কাজে লাগবে পরীক্ষায় Cholera is a very common disease which usually affects children খুবই খুবই ইম্পর্টেন্ট এটা স্পেশালি আমি দেখতে পাচ্ছি এখানে এই বানানটাতে ঝামেলা আছে দুইটা আছে একটা হচ্ছে এফেক্ট ইটস এ ভার্ব আক্রান্ত করা আর একটা হচ্ছে ইফেক্ট ই ডাবল এফ ইসি ইফেক্ট ইটস এ নাউন তাহলে এটা একটা হচ্ছে ভার্ব একটা হচ্ছে নাউন নাও কাম টু দ্য পয়েন্ট কলেরা ইজ ভেরি কমন ডিজিজ হুইচ ইউজুয়ালি হুইচ যেটা তাহলে হুইচের পরে তাহলে কি এই ডিজিজ যেটা আক্রান্ত করে তাহলে এখানে একটা ভার্ব দেওয়া লাগবে নাউন দিলে তো হবে না সেটাই বলছে এখানে ইফেক্টস এর চলে এফেক্টস হবে কারণ বাক্যে রিলেটিভ ক্লজে ফাইনাইট ভার্ব দরকার ইফেক্ট ফলাফল বা পরিণতি হচ্ছে নাউন ইফেক্টটাকে বললাম আর এফেক্ট হচ্ছে প্রভাবিত করা প্রভাব ফেলা বা ক্ষতিগ্রস্ত করা সেটা একটা ভার্ব তাহলে আমার এখানে একটা ভার্ব লাগবে এখানে নাউন দিলে তো হবে না হুইচ ইউজুয়ালি রিলেটিভ প্রোনাউনের পর একটা ভার্ব দেওয়া লাগবে ইউ নিড এ ভার্ব হিয়ার সো ইউ ক্যান নট ইউজ এফেক্টস জাস্ট ই এর জায়গায় কি করতে হবে এ ইউজ করতে হবে আর বাকি সব ঠিক আছে তাহলে এফেক্ট আর ইফেক্টের বানানটা কিন্তু খেয়াল রাখবা এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে অনেকে সময় টিচারে কি করে এফেক্টের জায়গায় ইফেক্ট দেয় ইফেক্টের জায়গায় এফেক্ট দেয় দেখে তুমি এগুলো জানো কিনা ভার্ব এবং নাউনের পার্থক্য ধরতে পারতেছো কিনা বুঝো কিনা ভালো করে চেক করতেছে এটা সো ভালো করে এটা খেয়াল রাখবো এফেক্ট একটা এ দিয়ে হইছে একটা ই দিয়ে হইছে ডিফারেন্স কিন্তু এখানে মুভিং নেক্সট the scholarly professor told the students to do not discuss বুঝতেই পারছো পরেই বুঝে যাচ্ছে not to হওয়ার কথা not to discuss the take home examination with each other তাহলে to do not হবে না to do not to হবে এখানে কারণ ইনফিনিটিভের আগে not বসে not to do something ইনফিনিটিভের আগে not বসে পড়ে না কিন্তু এটা ঠিক আছে কিন্তু ডাজ এর পর আবার কি বসে ডাজ এর পর আবার নট বসে ডাজ ডু তাদের পর আবার নট বসে তারপরে মানে এগুলো সাবজেক্ট পড়ে আই যেমন হি ডাজ নট গো দেয়ার এরকম তাহলে আবার বলি স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে নটটা কই বসে নটের পরে তোমার ইনফিনিটিভ প্লাস ভার্ব বসে কিন্তু যে এগুলো নটের পরে বসে আর নটের আগে ডু ডাজ এগুলো বসে এটা জানো এটা তুমি তাহলে এখানে টু ডু নটের চলে নট টু হবে কারণ ইনফিনিটিভের পরে নট বসে ইনফিনিটিভের আগে তোমার নট বসে ঠিক আছে ডু আছে তারপরে আই ডু নট মনে করে দেখো আবার মেইন ভার্ব যখন হবে তখন তারপর আবার নট বসে দুইটা জায়গা ইনফিনিটিভের আগে নট বসে আর ডু ডিড ডাজ এগুলো হলে তার সাবজেক্টের পরে বসে খেয়াল রাখবে এটা জানো এটা কেমনে করা লাগে জানো খেয়াল রাখতে হবে এটা তাহলে টু ডু নট হবে না এখানে নট টু হবে তাহলে ভুলটা কোথায় আছে এখানে বি নাম্বারে ভুল আছে এটা বেশ সহজ ছিল এটা পারা উচিত আর কি সবার মুভিং নেক্সট excepting for the postgraduate students everyone will have to sit ঠিক আছে হ্যাঁ বসতে হয় for test on the same day সব ঠিক আছে ঝামেলা হচ্ছে এখানে ঝামেলা আছে except এর পরে কি হবে for হবে কারণ ব্যতীত অর্থে প্রিপজিশন হিসেবে except for হয় accepting না কিন্তু এখানে আইএনজিটা এখানে হবে না except হবে except for মনে রাখবা except for মানে কি without ঠিক আছে উইদাউট বলতে পারো এটা বাট প্রিপজিশনাল সেটা হইতে পারে এক্সেপ্ট ফর উইদাউট বা বাট সবগুলা কি সবগুলা অর্থ কি সবগুলা এই তিনটারই অর্থ কি তিনটা অর্থ ব্যতীত ওকে মনে থাকে জানো এক্সেপ্ট ফর উইদাউট আর বাট সো ভুলটা এখানে কোথায় নাম্বারে ভুল আছে আইনজিটা বাদ দিলে বাকিটা সব ঠিকঠাক থাকতো এখানে মুভিং নেক্সট as soon as they were seated the man began to whisper among themselves ঝামেলা হয়ে গেল না প্রথমত এখানে দে প্রোনাউন প্লুরাল দিয়েছে এখানে আবার এখানে ম্যান সিঙ্গুলার দিয়েছে হুইসপার অ্যামাং দেমসেলস তাদের মধ্যে বলেছে দেমসেলস এর কথা আবার দা ম্যান কেমন হয়ে গেল না মানে এখানে প্লুরাল আবার সিঙ্গুলার এগুলা প্রোনাউন এটা প্রোনাউন তাহলে নাউন আবার এখানে কি নাউন সিঙ্গুলার দিছে একটা ডিসক্রিপেন্সি মনে হচ্ছে না এখানে অসামঞ্জস্য মনে হচ্ছে না এখানে রাইট তুমি নাউন ইউজ করবা নাউনের সাথে তোমার প্রোনাউনের ব্যাপারটা হবে তাহলে এখানে কি হবে ম্যান তো হবে না এমিয়ান হওয়ার কথা ম্যানের স্থলে এমিয়ান হবে কারণ বাকি দে আছে দে এবং দেমসেলস হচ্ছে প্রোনাউন প্লুরাল প্রোনাউন তাই এদের অ্যান্টিসিডেন্টকে বাংলায় কি বলে অ্যান্টিসিডেন্টকে বাংলায় বলা হয় এটাকে পূর্বপদ তো তার মানে পূর্বপদ ব্যাপারটা কি এখানে নাউনের সাথে প্রোনাউনের একটা এগ্রিমেন্ট হবে
প্রোনাউনের একটা এগ্রিমেন্ট হবে এবং সেটা কি বলে অ্যান্টিসিডেন্ট ইয়ে করতে হবে, রক্ষা করে চলতেই হবে এটাতে। তো অ্যান্টিসিডেন্ট নাউনটি প্লুরাল হবে, তাহলে এখানে তুমি তো সিঙ্গুলার ইউজ করতে পারবে না, কারণ কোনো জায়গায় আমি ম্যান হি এর কোনো কনটেক্সট দেখতে পাচ্ছি না। তাহলে দে আর দেমসেলফ, দে আছে কই এর বাইরে, আন্ডারলাইনের বাইরে, তার মানে দে এর মধ্যে ধরাই যাবে না, তার মানে বাক্যের কনটেক্সট তোমার দে রাখতেই হবে, প্লুরাল রাখতেই হবে। তাহলে দেমসেলফ ধরা যাবে না, তাহলে ধরতে হবে কই সিঙ্গুলার যেখানে আছে সেখানে। তাহলে সি নাম্বার এখানে ভুল আছে। ভালো প্রশ্ন দিচ্ছে, এটা খেয়াল না করলে ধরতেই পারবা না কোথায় ঝামেলা আছে। তার মানে প্রোনাউনে ঝামেলা করছে এখানে। বাংলা অর্থ বলে দিছে, লোকগুলা বসা মাত্রই তারা নিজেদের মধ্যে ফিস ফিস করতে লাগলো। তারা নিজেদের মধ্যে, দা ম্যান না তারা, ওই সমস্ত লোকেরা নিজেদের মধ্যে ফিস ফিস করতে, হুইসপার। তারপরে দেখি আমরা, দ্য এরিয়া হোয়ার এ মাইক্রোচিপ ইজ ম্যানুফ্যাকচার্ড মাস্ট বি মোস্ট ক্লিনেস্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, প্রথমত ক্লিনার ক্লিনেস্ট তো নিজে একটা সুপারলেটিভ, তুমি তার আগে মোস্ট কেন ইউজ করবা? রিডান্ডেন্ট, বাহুল্য। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ঠিক আছে? মোস্ট বিউটিফুলেস্ট আমরা বলি না, দিস ইজ রিডান্ডেন্ট, বাহুল্য। মোস্ট থাকলে পরে যে তুমি অ্যাডজেক্টিভটা ইউজ করবা এটা সিম্পল পজিটিভ ফর্মে আসবে। দেখো বিউটিফুল পজিটিভ, কম্পারেটিভ মোর বিউটিফুল, সুপারলেটিভ মোস্ট বিউটিফুল। তাহলে মোস্ট অফ বিউটিফুলিস্ট আবার আনতেছি না, কিন্তু এটা ডবল, এরকম ডবল তুমি সুপারলেটিভ করতে পারবে না। কথাটা এখানেই বলছে ক্লিনেস্ট হচ্ছে ক্লিনের সুপারলেটিভ ফর্ম, ওকে? তাই ক্লিনেস্ট এর পূর্বে মোস্ট ব্যবহার অপ্রয়োজনীয়, দিস ইজ রিডান্ডেন্ট। কারণ বাক্যে সাধারণত একসাথে ডবল সুপারলেটিভ বা ডবল কম্পারেটিভ ব্যবহার করা যায় না, বা নিয়ম সিদ্ধ নয়, এটা নিষিদ্ধ, ঠিক আছে? মোর বিউটিফুল আর বলতে পারবো না, মোর বিউটিফুল বলতে হবে। তার মানে মোর মোস্টের ক্ষেত্রে তুমি যখন সুপারলেটিভ বা কম্পারেটিভ বানাবা তখন কিন্তু তার সাথে পজিটিভটা রাখতে হবে, অন্য কিছু রাখলে হবে না। যদি রাখো তাহলে যে ভুলটা হবে, দিস ইজ রিডান্ডেন্ট, রিডান্ডেন্সি এরর বলে এটাকে, ভুল আছে কিন্তু এর। তাহলে এখানে মোস্ট ইউজ করতে পারবো না, দাস আর্টিকেল ক্লিনেস দিলেই হবে। তাহলে দ্য এরিয়া হোয়ার মাইক্রোচিপ ইজ ম্যানুফ্যাকচার্ড মাস্ট বি দ্য ক্লিনেস্ট এনভায়রনমেন্ট পসিবল। মোস্ট দেওয়া যাবে না, তাহলে ক্লিননেস দিলেই হবে এখানে, মোস্ট দিলে দিস ইজ গ্রামাটিক্যালি ইনকারেক্ট। একসাথে ডবল নেগেটিভ, সরি, একসাথে ডবল সুপারলেটিভ বা ডবল কম্পারেটিভ ইউজ করা যাবে না। এটা ভালো প্রশ্ন ছিল, এটা মনে রেখো, এটা 5 স্টার। তো আনকমন, এটা না জানলে শুনতে ভালো লাগবে, দেখবে এটা ভালোই লাগবে অনেকের কাছে। তারপর there is hardly any reason for you to feel badly and blame yourself for this mishap. আচ্ছা, প্রথমত ব্যাড আর হচ্ছে ব্যাডলি, ব্যাড শব্দটা কি নরমালি, ব্যাড শব্দটা নরমালি আর হচ্ছে ব্যাডলি, BADLY। এই দুটো কনটেক্সটটাকে ভালো করে বুঝা লাগবে, পার্টস স্পিচটা ভালো করে বুঝা লাগবে। প্রথমত ব্যাডটা কি হবে আর ব্যাডলিটা কি হবে? প্রথমত ব্যাড কি, গুড, ব্যাড, এগুলা কি, এগুলাকে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে তুমি অ্যালয় যুক্ত করছো, তাহলে সেটা কি, সেটা একটা অ্যাডভার্ব, তাই না? অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব, বুঝে নিলাম আমরা এটা। এবার ইংরেজিতে কিছু ভার্ব আছে, এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ফিল কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, এলভি। তো লিঙ্কিং ভার্বের পরে তুমি এইভাবে অ্যাডভার্ব ইউজ করতে পারবা না। লিঙ্কিং ভার্বের পরে তোমার প্রিপোজিশন ইউজ করলে তখন অ্যাডভার্ব দিতে পারবা, কিন্তু প্রিপোজিশন যদি না দাও লিঙ্কিং ভার্ব, তারপর অবশ্যই একটা অ্যাডজেক্টিভ দেওয়া লাগবে। মানে আই ফিল ব্যাড, আই ফিল সিক, ঠিক আছে? কথা বুঝছো? হি লুকড দ্য ম্যাটার কেয়ারফুলি, হি লুকড কেয়ারফুলি হবে না, হি লুকড কেয়ারফুল, ঠিক আছে? হি লুকড আপ কেয়ারফুলি। যদি একটা বি ভার্ব তুমি যদি একটা কি নিয়ে আসো, ব্যাপারটা একটু লিখে দিই আমি, তাহলে মুখে বলা আছে আমি লিখে দিই। প্রথমত লিঙ্কিং ভার্বের পরে কি করবা, অ্যাডজেক্টিভ ইউজ করবা, ঠিক আছে? যেমন আই ফিল সিক, আই ফিল ব্যাড, এরকম। বাট লিঙ্কিং ভার্ব তুমি যদি ইউজ করো, তারপরে একটা প্রিপোজিশন যদি দাও, তখন তুমি তারপর আবার কি করতে পারবা, তারপরে অ্যাডভার্ব ইউজ করতে পারবা। যেমন হি লুকড আফটার কেয়ারফুলি, হি লুকড আফটার কেয়ারফুল না, হি লুকড আফটার কেয়ারফুলি। সে সতর্কতার সাথে কি করে, দেখাশোনা করে, সতর্কতার সাথে। তাহলে আফটার কিন্তু একটা প্রিপোজিশন। বাক্যের ক্ষেত্রে আছে প্রিপোজিশন, আফটার একটা প্রিপোজিশন ইউজ বেস করি, কিন্তু সেন্টেন্সের কনটেক্সটে হি লুকড আফটার কে, সেন্টেন্সের কনটেক্সটে আফটার কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে? প্রিপোজিশন কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। আমি যেখানে তোমাদের কিসে আছে সেম ওয়ার্ড ডিফারেন্ট পারসন, সেখানে দেখাইছিলাম প্লিজ কাম ইন, ইনটা কি একটা নরমাল প্রিপোজিশন, প্লিজ কাম ইন এর ক্ষেত্রে ইনটা একটা অ্যাডভার্ব, কারণ ভার্বকে মডিফাই করছে গ্রুপ ভার্ব হিসেবে। কিন্তু আমি যদি বলি প্লিজ কাম ইন দ্য রুম, এখানে ইন দিয়ে দ্য রুম নাউন ফ্রেজকে তুমি যুক্ত করে রাখছো বাক্যের সাথে, তাহলে দুটো বাক্যের কনটেক্সটে দুটো ডিফারেন্ট পারসন স্পিচ। প্রথমটা কাম ইন, এটা কি হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু কাম ইন দ্য রুম এখানে একটা প্রিপোজিশন, রাইট? তাহলে প্রিপোজিশন এবং অ্যাডভার্ব কখনো কোনো ইন্টারচেঞ্জ করতে পারে সেন্টেন্সের কনটেক্সটে, খেয়াল রাখবে এগুলো। তো যাই হোক,
এখানে তাহলে কি হবে, ফিল ব্যাডলি হবে না, ফিল ব্যাড। তাহলে এখানে সবকিছু অ্যানালাইসিস ওরা বলেই দিয়েছে, আমি একটু আলোচনা করে ফেললাম। ব্যাডলি একটা অ্যাডভার্ব, এর ফলে ব্যাড অ্যাডজেক্টিভ হবে, কারণ যে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে যে টু বি ভার্ব, আরএফএল এর ব্যাটস পড়াইছিলাম, দেখো সবগুলো এখানে বলছে, লুক, ফিল, স্মেল, টেস্ট, রিমেন, টিমেন আছে, গো, গ্রো, রিড, হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, মুভিং নেক্সট। As soon as the sun had risen over the mountains, it became, দেখো একটু আগে বললাম না লিঙ্কিং ভার্ব, বিকেম আছে, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ ঠিকঠাকই আছে। তো অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কি লাগবে, একটা অ্যাডভার্ব লাগবে। তাহলে এখানে একটা অ্যাডভার্ব দেওয়া লাগবে, আনবেয়ারেবল দিলে হবে না, তাহলে আনবেয়ারেবলি হবে, অ্যাডভার্ব হবে, কারণ বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসছে এখানে, হট একটা অ্যাডজেক্টিভ। কিন্তু লিঙ্কিং ভার্বের পরে একাধিক অ্যাডজেক্টিভ থাকলে প্রথমটিকে অ্যাডভার্ব করে ফেলতে হবে, কারণ একটা অ্যাডজেক্টিভকে মডিফাই কে করবে, একটা অ্যাডভার্ব মডিফাই করবে, একটা অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারতেছে না। তাহলে আনভেয়ারেবলি কি হবে, এখানে হট হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, ভুলটা কোথায়, এখানে সি নাম্বার, এখানে ভুল, আনভেয়ারেবলি বানাইতে হবে, আদারওয়াইজ এটা বাক্যটা কারেকশন করা যাবে না। ভালো প্রশ্ন দিয়েছি এটা, কিন্তু খুব ভালো প্রশ্ন, এটা খেয়াল না রাখলে ধরতে পারবে না কিন্তু এটা। হি হ্যাজ রিসিভড মাই লেটার দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ইয়েস্টারডের কথা বলতেছি এখানে, তাহলে এখানে হ্যাজ কেন দিব, বাকি হ্যাজ অপ্রয়োজনীয়, কারণ ইয়েস্টারডে স্পষ্ট অতীতকাল নির্দেশক, তাই বাক্যটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে, এখানে হ্যাজ দিলে হবে না, দিস ইজ গ্রামাটিক্যালি ইনকারেক্ট, হবেই না এটাতে। তাহলে হি রিসিভড মাই লেটার দ্য ডে বিফোর ইয়েস্টারডে, খুব সহজ ছিল এটা। Despite Karim's threats to punishment, none of his sons were willing. None of his sons were willing to help him to mow the lawn. Mow মানে হচ্ছে তোমার এখানে কি বলা, লন পরিষ্কার করা, ওই অর্থে আসে। আচ্ছা, despite Karim's threats to punishment, এখানে পানিশমেন্ট এর স্থলে পানিশমেন্ট হবে, তাই বাকে পানিশমেন্টের ব্যবহার আনকাউন্টেবল নাউন হিসেবে। আচ্ছা, থ্রেটস অফ পানিশমেন্ট, এখানে আননেসেসারি পানিশমেন্টস দিলে হবে না। Despite Karim's threats of punishment, করিমের থ্রেট, কাদেরকে থ্রেট করছে, পানিশমেন্টের থ্রেট সত্ত্বেও নান অফ হিজ সন্স, তার কোনো সন্তানই বা কোনো ছেলেই রাজি হয় নাই ওই লনটা পরিষ্কার করতে, ঠিক আছে। ওয়ার্ডের সব ঠিকই আছে, নান অফ হিজ সন্স, সন্সের সাথে এখানে ওয়ার্ড সব ঠিক আছে, পানিশমেন্ট হবে, এখানে পানিশমেন্টস হবে না, কারণ পানিশমেন্ট একটা আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখতে হবে, পানিশমেন্ট একটা আনকাউন্টেবল নাউন, এটা তুমি পানিশ করা, পানিশ একটা ভার্ব, কিন্তু পানিশমেন্টস হবে না, আনকাউন্টেবল নাউনকে তুমি প্লুরাল করতে পারবে না, আর এখানে আননেসেসারিলি ওরা কি করছে, প্লুরাল করছে, যেটা আসলে হয় না। তাহলে এখানে পানিশমেন্টস হবে না, পানিশমেন্ট হবে এটাতে। এটা না জানলে করা সম্ভব না, এটা শুনতে ভালো লাগে, দেখবা ধরতেও পারবে না অনেকে দেখবা সি এর মধ্যে যেটা করছে, সি এর মধ্যে এখানে ওয়াজ দিছে না, সি ঠিক আছে, আর নান অফ হিজ সন্স, নানের কনটেক্সটটা কি হবে, অফের পরে হিজ সন্স প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল দিব, অফের পরে যেটা আছে নানের ক্ষেত্রে। I was disappointed that did so bad, হ্যাঁ, আচ্ছা, I was disappointed that did so bad in the examination, তাহলে ব্যাড একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে ব্যাডলি হবে, কারণ অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব, তাহলে এখানে কি হবে, এখানে সাবজেক্টও মিসিং, যদিও এখানে আই লাগতো, এখানে I was disappointed that I did so bad, না so badly in the exam, কারণ এখানে ডিডটা নরমাল ভার্ব, লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে না, তো লিঙ্কিং ভার্ব না পড়লে তুমি তারপর লিঙ্কিং ভার্ব পরে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবে না, এখানে অ্যাডভার্ব ইউজ করতে হবে, সো ব্যাড না দিয়ে ইউ হ্যাভ টু ইউজ ব্যাডলি, সাবজেক্ট এখানে মিসিং ছিল, তাহলে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট আই ডিড সো ব্যাডলি ইন দ্য এক্সাম, তাহলে ভুলটা কোথায় আছে, এখানে ডি নাম্বারে ভুল আছে, অন্যগুলো সব ঠিকঠাকই আছে, এখানে অপশন ডি তে ভুল আছে, ব্যাডলি হইতো, ব্যাডলি অ্যাডভার্ব ইউজ করতে হইতো। মুভিং নেক্সট, আই নেভার থট শি ইজ সাচ এ সেলফিশ, আচ্ছা, আই নেভার থট, আমি কখনোই ভাবি নাই, তাহলে পাস্ট টেন্সে আছে, আবার শি ইজ এখানে প্রেজেন্ট টেন্সে দিছো, তাহলে টেন্সে একটা ঝামেলা হয়ে গেল না, তাহলে কি সেম টেন্সে রাখতে হবে এখানে, তাহলে ইজ এর স্থলে ওয়াজ হবে, কারণ মেইন ক্লজটি পাস্ট টেন্সে হলে সাবঅর্ডিনেট ক্লজটি তোমার পাস্ট টেন্সে হবে, একই টেন্সে দিয়ে দাও। I never thought that she was such a selfish person, বাকি সব ঠিকঠাকই আছে, মানে সিকোয়েন্স অফ টেন্স খেয়াল রাখবা, ঠিকঠাক রাখবা, একই টেন্সে রাখা ট্রাই করবা, সিকোয়েন্স অফ টেন্স, দ্যাটস ইট। The share market is comparatively stronger, আচ্ছা, প্রথমত স্ট্রঙ্গার একটা কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ স্ট্রং, কম্পারেটিভ হচ্ছে স্ট্রঙ্গার, সুপারলেটিভ স্ট্রংগেস্ট, তাহলে স্ট্রঙ্গার যেটা কম্পারেটিভ, তুমি তার আগে এই কম্পারেটিভ শব্দটা রিডান্ডেন্ট, বাহুল্য, আননেসেসারিলি এটা ইউজ করছে, দরকারই নাই এটা, সেটাই বলছে বাক্যে কম্পারেটিভলি অপ্রয়োজনীয়, কারণ কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন পূর্বে কম্পারেটিভলি ব্যবহৃত হয় না, তবে কম্পারেটিভলির পরে যদি পজিটিভ ডিগ্রি বসে, কম্পারেটিভলি ওয়েল বা চিপ,
ঠিক আছে, বুঝছো তো বাক্যটা কি বলছে এখানে? যেহেতু এখানে স্পষ্ট দেন দেওয়া আছে, কম্পারেটিভ এখানে স্ট্রঙ্গার দেওয়া আছে, তাহলে তার আগে কম্পারেটিভ দেওয়া যাবে, মানে এটা রিডান্ডেন্ট, বাহুল্য, এক্সট্রা জিনিস, কোনো দরকারই নেই। সো ভুলটা কোথায় আছে? ভুলটা এখানে বি নাম্বারে ভুল আছে। অ্যানালাইসিস এখানে বলেই দিছে, আমি একটু পড়ে দিলাম এখানে কোথায় কি হবে। The professor went fishing after he has finished reading and absorbing novel. আচ্ছা, প্রথমত দ্য প্রফেসর ওয়েন্ট ফিশিং আফটার, খেয়াল করো তো, আফটার আছে এখানে, আফটার বিফোর আছে এখানে, তাহলে আফটারের আগে দেখা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট ইনডিফিনিট, তাহলে আফটার পরে কি হওয়ার কথা? হ্যাজ কি দেওয়া যাবে নাকি পাস্ট পারফেক্ট দেওয়া লাগতো? এখানে পাস্ট পারফেক্ট, তো আমি তো পাস্ট ইনডিফিনিটকে চেঞ্জ করতে পারি না, ওয়েন্ট তো আন্ডারলাইনের বাইরে, তাহলে ওয়েন্ট চেঞ্জ করা যাবে না, তাহলে ওয়েন্টকে ফিক্স রাখতে হলে তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট, তাহলে ওইদিকে পাস্ট পারফেক্ট দেওয়া লাগবে, তাহলে এখানে হ্যাজ দেওয়া যাবে না, এখানে কি করতে হবে? এখানে হ্যাড দিতে হবে। তাহলে ভুলটা কোথায়? এটা বি নাম্বারে ভুল আছে, তাহলে হি হ্যাজ এর পরিবর্তে হি হ্যাড হবে, কারণ পাস্ট ইনডিফিনিট আফটার পাস্ট পারফেক্ট, তুমি জানো এটা স্ট্রাকচার, তুমি আগে থেকেই পড়ছো, নতুন কিছুই না, পুরনো জিনিসপত্র, আর খেয়াল রাখতে হবে। কি বললো? প্রথমত কি দেখবো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে, এর পরে হ্যাজ, প্রফেসর পরে ওয়েন, ঠিক আছে, তারপরে কি দেখতে হবে? টেন্স, টেন্স খেয়াল করলেই ধরা পড়বে যে ভুলটা কই আছে, আদার কিছু ধরা পড়বে না, পার্ট বাই পার্ট অ্যাপ্রোচ করবো। The mother asked, কোথায় আছে? The mother asked me where had I gone and what I had been doing so long a period of time. প্রথমত এখানে where had I কেন হবে? where had I যখন হবে তখন তো একটা প্রশ্নবোধক থাকতো, প্রশ্নবোধক তো এখানে নাই, ঝামেলা তো এখানে, তাহলে had I নাই কি হবে? I had, তাহলে where I had gone হবে, কারণ সাবজেক্ট ভার্ব এটা কোথায় হবে? নরমাল সেন্টেন্সের মধ্যে। যদি প্রশ্নবোধক থাকতো তাহলে আমি where had I gone এরকম বলতে পারতাম, কিন্তু প্রশ্নবোধক না, বাকি সেই ফুল স্টপ আছে, সো এখানে তুমি কি করতে পারবে না, এখানে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সেভাবে ইউজ করতে পারবে না। তাহলে মাই মাদার আস্কড মি where I had gone and what I had been doing so long for a period of time. তাহলে ভুল কোথায়? ভুল আছে অপশন এর মধ্যে। It is essential that the temperature is not raised to a point where the substance form may become unstable and decomposed into its constituent elements. আচ্ছা, কি বলছে এখানে? is not এর স্থলে এখানে কি বসবে? not বসবে এখানে। আচ্ছা, এটা সাবজাংটিভ, জানি না সাবজাংটিভ পড়ছো কিনা, সাবজাংটিভ না বললে এটা কখনোই ধরতে পারবা না। আচ্ছা, ইট ইজ ইসেনশিয়াল দ্যাট, এই ইসেনশিয়াল দ্যাট যে স্ট্রাকচারটা আছে এটা কিসের রুলস এর মধ্যে পড়ে? এটাকে সাবজাংটিভ বলে। সাবজাংটিভ কিছু কিছু জায়গায় হয়, সাবজাংটিভ ভার্ব হয়, সাবজাংটিভ আবার অ্যাডজেক্টিভের কনটেক্সটে হয়, তাহলে এখানে এসেনশিয়াল এটা অ্যাডজেক্টিভ, তাহলে সাবজাংটিভ অ্যাডজেক্টিভের কথা বলছে। তো সাবজাংটিভ ব্যাপারটা কি, তুমি যত কিছুই করো তারপরে এখানে কি করতে হবে? বি ভার্ব ইউজ করছে এখানে, যদিও তার বেস ফর্ম হবে, তার বেস ফর্ম, ঠিক আছে, তার বেস ফর্ম হবে। তাহলে মনে আছে না ইজ এর বেস ফর্মটা একটু আগে দেখালাম না আমি, এই যে এম ইজ তারপর আর, এটা বেস ফর্মটা কি ছিল? এটা বেস ফর্ম ছিল বি, তাহলে বি ইউজ করতে হবে এখানে। ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য টেম্পারেচার বি নট রাইজড, তাহলে ইজ নট এর পরিবর্তে, এটা কঠিন যদিও, এটা না জানা তুমি কখনোই ধরতে পারবে না, ইজ নট এর স্থলে এখানে কি হবে? নট বি হবে, সাবজাংটিভ অ্যাডজেক্টিভ এরকম হবে। এমন আরেকটা বাক্য দেখি, I propose that the vote should be a secret ballot, SECRET, should be a secret ballot, secret BALLOT ballot। বাক্যটা ঠিক আছে না ভুল আছে? অবশ্যই ভুল আছে, কারণ প্রপোজড সাবজাংটিভ ভার্বের তুমি যখন আরেকটা ভার্ব ইউজ করবে তখন কি হবে? ভার্বের বেস ফর্ম, তাহলে দ্য ভোট বি হবে, এখানে শুড দেওয়া যাবে না, কিন্তু এখানে দ্য ভোট বি এ সিক্রেট ব্যালট। আমি প্রস্তাব করেছিলাম যে ভোটটা গোপনীয় হয় না, ভোটটা গোপনীয় হোক, ওকে, তাহলে এই হচ্ছে পুরো সাবজাংটিভ। এটা যদি কারো এখনো সমস্যা হয় তাহলে আমি বলবো সবাইকে একটু সাবজাংটিভ রাইট ফর্ম ভার্বস এর মধ্যে সাবজাংটিভ একটা পার্ট ছিল, সেই পার্টটা একটু পড়ে আসো, তাহলে দেখবে এগুলো একটু সহজ হয়ে গেছে, আদারওয়াইজ কিন্তু ধরাটা অনেক কঠিন হবে। দেখছো এটা অনেক অনেক জায়গায় পরীক্ষা দিছে, অনেক জায়গায় এটা পরীক্ষা দেখা যাচ্ছে, এটা সো ভালো করে পড়বে, এটা ইম্পর্টেন্ট সাবজাংটিভ ব্যাপারটা ধরাটা। Though the danger had passed, officials were hesitant to allow the residents to return to their homes because they were unsure how much damage
caused by the high winds. আচ্ছা, প্রথমত ড্যামেজ কি নিজে নিজে, আচ্ছা সবগুলো যদি বলো হ্যাড পাস দিছে এখানে, তার মানে কি এখানে বোঝাই যাচ্ছে এখানে পাস্ট পারফেক্টের কথা বলছে, এখানে পাস্ট পারফেক্টের কথা, তার মানে পাস্ট টেন্সের কথা, অফিসিয়াল অতীতে ছিল, ব্লা ব্লা ব্লা, বিশাল বড় বাক্য দিয়েছে এখানে, বিকজ দে ওয়্যার আনশিওর হাউ মাচ ড্যামেজ কস্ট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ড্যামেজ কি নিজে নিজে হয় নাকি করতো অন্য কেউ, তাই না? এখানে কজড এর পরিবর্তে এখানে ওয়াজ কজড হবে, কারণ হাই উইন্ডস ড্যামেজ ঘটছে, তাই ক্লজটি প্যাসিভে হবে, অ্যাক্টিভে হবে না। তাহলে কে করছে ড্যামেজ গুলো? হাই উইন্ডস করেছিল এটা, তাই না? তাহলে বাই স্পষ্ট দেওয়া আছে, বাই দ্য হাই উইন্ডস, তাহলে হাউ মাচ ড্যামেজ কজ না, ড্যামেজ কি হবে এখানে? ওয়াজ কজ, স্পষ্ট বলে দিয়েছে এখানে বাই দ্য হাই উইন্ডস। প্যাসিভের কথা বলেছি, প্যাসিভটা খেয়াল করলে এটা ধরাটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু প্যাসিভ খেয়াল না করলে কখনো ধরতেই পারবে না আসলে কি হয়েছে এটা। তাহলে কস্ট হবে না, এখানে ওয়াজ কস্ট হবে। কোথায় বলছিল? প্যাসিভে। ঠিক আছে, মুভিং নেক্সট। The principal was considering to postponing the examination until the following month because of the students demonstration. আচ্ছা, the principal was considering what? Considering একটা ট্রানজিটিভ ভার্ব, তো ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট বসে, তো অবজেক্ট বসলে এখানে টু দেওয়া যাবে না। কনসিডারিং হোয়াট? কনসিডারিং পোস্টপোনিং। টু পোস্টপোনিং এর স্থলে শুধুমাত্র পোস্টপোনিং হবে, কারণ কনসিডারের পরে জিরান্ড, কনসিডার কি একটা ট্রানজিটিভ ভার্ব, তো ট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে? একটা অবজেক্ট বসবে। অবজেক্ট কারা কারা হয়? অবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। তাহলে জিরান্ড কাজ করে কিসের মতো? জিরান্ড কাজ করে তোমার নাউনের মতো, সেখানে জিরান্ড হবে। এই হচ্ছে পুরো কনটেক্সট। এটা না জানলে কখনোই পরীক্ষা ধরতে পারবো না। দ্য প্রিন্সিপাল ওয়াজ কনসিডারিং হোয়াট? কনসিডারিং পোস্টপোনিং। কনসিডার কে ট্রানজিটিভ ভার্ব, তারপর অবজেক্ট লাগবে, অবজেক্ট ভার্বটা সেন্সে গিয়ে সেটাকে তুমি নাউন দিয়ে করতে পারো, তোমরা জিরান কাজ করে নাউনের মতো। এটা না জানলে তুমি কখনোই পরীক্ষা ধরতে পারবে না। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু 5 স্টার রেটিং মনে থাকে যেন এটা। আই সাজেস্ট দ্যাট, কি সাবজাংটিভের কথা আসছে সেখানে, সাজেস্ট, বারবার বলবো সাবজাংটিভ ভালো করে পড়ে আসো, না বুঝতে পারলে। আই সাজেস্ট দ্যাট হি গোজ হবে না, এখানে কি হবে? হি গো। সাজেস্ট, রিকমেন্ড, প্রপোজ, তাহলে গোজ এর পরিবর্তে গোজ এর স্থলে এখানে গো হবে, কারণ সাজেস্ট সাবজাংটিভ ভার্ব, দ্যাট সাবজেক্ট, তারপর ভার্বের কি হবে এখানে? বেস ফর্ম হবে। তাহলে অ্যানসার কোথায়? এখানে সি নাম্বারে ভুল আছে। দেখো পরীক্ষা আসতেছে। মোস্ট টেল ইজ ইউজড ইন গুড সিরামিক্স, আচ্ছা, এন্ড রুফিং বিকজ ইট রেসিস্ট ফায়ার গুড। আচ্ছা, প্রথমত মোস্ট টেল দিল, ইজ ইউজড, আচ্ছা অধিকাংশ টেল ব্যবহৃত হয় সিরামিক্স এর মধ্যে, রুফিং ছাদের মধ্যে, বিকজ ইট রেসিস্ট, কারণ এটা বাধা প্রদান করে আগুনকে, ভালোভাবে আগুনকে। তাহলে ভালোভাবে, তাহলে রেসিস্ট একটা নর্মাল ভার্ব, তো নর্মাল ভার্বকে তুমি যদি মডিফাই করো, তাহলে ভার্বকে মডিফাই করলে তো অ্যাডজেক্টিভ দিলে হবে না, এখানে কি দেওয়া লাগবে? অ্যাডভার্ব, কারণ এখানে রেসিস্ট একটা লিঙ্কিং ভার্ব না, লিঙ্কিং ভার্বে তুমি অ্যাডজেক্টিভ ইউজ করতে পারতা, সো গুড এখানে ইউজ করতে পারবে না, এখানে কি করতে হবে? ওয়েল ইউজ করতে হবে। তাহলে গুড একটা অ্যাডজেক্টিভ, এর স্থলে তোমার ওয়েল একটা অ্যাডভার্ব হবে, কারণ ভার্ব রেসিস্টকে মডিফাই করার জন্য একটা অ্যাডভার্ব দরকার। সো ভুলটা কোথায়? ভুলটা এখানে ডি নাম্বার, এখানে ভুল আছে। তাহলে ইট রেসিস্ট ফায়ার ওয়েল হবে, এখানে গুড হবে না। ভালো প্রশ্ন ছিল এটা, ইম্পর্টেন্ট কিন্তু মনে রেখো এটা। A well-planned resume is the first step toward finding a satisfied job. Satisfied একটা ভার্ব, satisfy একটা ভার্ব, শব্দের শেষে তুমি যখন FY থাকে, পিউরিফাই, র্যাটিফাই, ভেরিফাই, এগুলো কি? এগুলো একটা ভার্ব। তো জব তো একটা নাউন, নাউনকে মডিফাই করার জন্য একটা ভার্ব দেওয়া লাগবে না, একটা অ্যাডজেক্টিভ দেওয়া লাগবে। তাহলে স্যাটিসফাই একটা ভার্ব, এর স্থলে স্যাটিসফ্যাক্টরি হবে, কারণ বস্তুবাচক নাউন জব, আর মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ দরকার। তাহলে এখানে কি হবে? স্যাটিসফ্যাক্টরি জব হবে। তাহলে ডি নম্বরের ঝামেলা আছে এখানে। তাহলে ওয়েল প্ল্যান রেজিউমে ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড ফাইন্ডিং আ স্যাটিসফ্যাক্টরি জব। ঠিক আছে, তাহলে স্যাটিসফাই হচ্ছে একটা ভার্ব, স্যাটিসফ্যাকশন একটা নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। এই মুভিং নেক্সট। Adult education programs must be designed so the diverse needs of the participants in mind. আচ্ছা, adult education programs must be designed, অবশ্যই ডিজাইন করতে হবে। so মানে তাই ডাইভার্স নিডস অফ দা, তাই হবে বাক্যের অর্থ, জন্য বা নিমিত্ত অর্থে সো এর পরিবর্তে এখানে কি হবে? ফর হবে। ঠিক আছে, ফর দ্য ডাইভার্স নিডস অফ দ্য পার্টিসিপেন্টস ইন মাইন্ড, যারা অংশগ্রহণ করবে পার্টিসিপেন্টস, তাদের মানসিক অবস্থা বা মনের উপর চিন্তা করে
তোমার অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামটা কি করতে হবে, ডিজাইন করতে হবে। কারণ যাদের জন্য করছি ওদেরকে ওদের কথা আমি মাথায় না রেখে যদি করি তাহলে এটা তো ব্যাকফায়ার করতে পারে। এটা যাদের উদ্দেশ্যে করছে ওরা টেক আপ নাও করতে পারে, না করার সম্ভাবনা অনেক বেশি। ইউ হ্যাভ টু রিড দ্য পালস। নতুন কোনো কিছু এক্সিকিউট করলে, নতুন কোনো কিছু তুমি ইনিশিয়েট করলে, ইউ হ্যাভ টু রিড দ্য পালস। পালস রিড আউট করে যদি না করো তাহলে যদি কোনো কিছু লঞ্চ করে ফেলো তাহলে এটা হিতে বিপরীত হতে পারে, বুমেরাং হতে পারে। ঠিক কথা এখানে বলছে। তাহলে অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামস মাস্ট বি ডিজাইনড। তাহলে সো এর পরিবর্তে এখানে কি দেওয়া লাগবে, ফর দ্য ডাইভার্স নিডস অফ দ্য পার্টিসিপেন্টস ইন মাইন্ড। অংশগ্রহণকারীদের কথা মাথায় রেখে এটা ডিজাইন করতে হবে। এই কথাটা মেইন জায়গাটা হচ্ছে এখানে। এটা তাহলে কোথায় ভুল আছে, এখানে সি নাম্বারে ভুল আছে। দ্য পারপাস অফ দ্য ইউনাইটেড নেশনস। আচ্ছা, দ্য পারপাস অফ দ্য ইউনাইটেড নেশনস, তারপর ব্রডলি স্পিকিং। স্পিকিং তো একটা ভার্ব, তো নরমালি একটা ভার্বকে মডিফাই করা লাগবে, একটা অ্যাডভার্ব দেওয়া লাগবে। তাহলে ব্রডলি স্পিকিং, তাহলে ব্রড এর সাথে ব্রডলি হবে, কারণ পার্টিসিপল এখানে স্পিকিং একটা ভার্ব, ভার্ব প্লাস এনজি একটা ভার্ব তো। আর পার্টিসিপল যদি বলি, পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ না, প্রেজেন্ট পার্টিসিপল কিসের মতো কাজ করে, ভার্ব প্লাস আইএনজি, সেটা কোথা থেকে আসে? ভার্ব প্লাস আইএনজি দুইটা হয়, ভার্ব প্লাস আইএনজি একটা নাউন মতো কাজ করলে জিরান্ড হবে, ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা একটা পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে আর কি এটা। তাহলে এখানে স্পিকিং তো একটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব থেকে আসে আইএনজি, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মডিফাই করার জন্য আমার কি দেওয়া লাগবে, একটা অ্যাডভার্ব দেওয়া লাগবে। তাহলে এখানে ব্রড হল দিলে হবে না, ব্রডলি দেওয়া লাগবে। দ্য পারপাস অফ দ্য ইউনাইটেড নেশনস ব্রডলি স্পিকিং, মানে ব্যাপকভাবে যদি, ব্যাপক অর্থে যদি আমি বলতে যাই, তাহলে ইজ টু মেইনটেইন পিস এন্ড সিকিউরিটি এন্ড টু এনকারেজ and to encourage respect for human rights। তাহলে অ্যানসার গোস ফর কোনটা হবে এখানে, ব্রডলি হবে অ্যানসার বি নাম্বার। বি নাম্বার এখানে ঝামেলা আছে, বাকি সবগুলো মোটামুটি এখানে সি ঠিকঠাকই আছে। আচ্ছা, তাহলে এ বি সি এটা হচ্ছে দেখা ডি, এটা ডি অপশন। Before she moved here, Sarah had been president of the organization since 4 years। আচ্ছা, তো সিন্স এন্ড ফর এর কথা মনে আছে না, কোথায় আমি সিন্স বসাবো আর কোথায় ফর বসাবো? সিন্স আর ফর দুটি টাইমিং এর মধ্যে আমরা ইউজ করি। সিন্স এর মধ্যে কি থাকে, কেবলমাত্র স্টার্টিং টাইমটা থাকে, আর ফর এর মধ্যে তোমার স্টার্টিং প্লাস এন্ডিং দুটো সময় থাকে এখানে। ওকে, এবার আমরা দেখি তাহলে বিফোর শি মুভড হিয়ার সারা হ্যাড বিন দ্য প্রেসিডেন্ট অফ দ্য অর্গানাইজেশন সিন্স 4 ইয়ার্স। সিন্স 4 ইয়ার না, ফর 4 ইয়ার্স। তাহলে 4 বছর তুমি যে কাউন্ট করলা, শুরু থেকে শেষ পর্যন্ত কাউন্টিং তো করছো, এখানে ভুলটা কোথায়? ভুলটা এখানে সিন্স এন্ড সিন্স এর মধ্যে এখানে ফর হবে। তাহলে এখানে কি বলছে, সিন্স এর পরে সলেস ফর হবে, কারণ 4 ইয়ার্স হচ্ছে পিরিয়ড অফ টাইম। এখানে স্টার্টিং আছে, এখানে এন্ডিং আছে, স্টার্টিং এন্ডিং মিলেই তুমি এখানে 4 ইয়ার্স কাউন্ট করলা, তাই তো? 4 ইয়ার যখন কাউন্ট করছো তাহলে তার পূর্বে ফর বসবে, সিন্স বসবে না। এই হচ্ছে পুরো কনটেক্সট। ওকে, হোপফুলি গট দ্য পয়েন্ট। It is estimated that each person in the United States consumes 100 pounds in sugar annually. আচ্ছা, ইন সুগার না, 100 pounds of sugar, চিনির, ঠিক আছে, ইন চিনিতে না। তাহলে ইন চিনিতে হচ্ছে ইন সুগার, অফ সুগার হবে, কারণ কোনো কিছুর পরিমাণ বুঝাতে তাহলে ইউনিট অফ সামথিং হয় এটা। তাহলে 100 pounds of sugar, ঠিক আছে, 100,000 of people, একে 100,000 ইন পিপল বলি, ইন তো হয় না এখানে, তাহলে অফ পিপল বলি। কোন কিছুর এর 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 যখন বলি, তে না কিন্তু এটা, তাহলে 100 pounds এর চিনি এর, ঠিক আছে, এর হবে। তাহলে এখানে প্রিপোজিশন ব্যাপারটা এখানে ঝামেলা আছে, এখানে ইন হবে না, এখানে জাস্ট সিম্পলি এখানে অফ দেওয়া লাগবে। ওকে, এটা অর্থের দিকে থাকাইলে বা একটু ভালো করে খেয়াল করলে এটা বুঝতে পারতাম, ধরে ধরা সম্ভব না। কি বলছে এখানে, ইউনিট অফ সামথিং, ইউনিট অফ সামথিং ইজ হয় 1 কিলো অফ সুগার বলি নাকি 2 কিলোস অফ সুগার, নাকি ইন সুগার বলি না তো, অফই তো বলতেছি এটা, তাই না? তো এখানেও এটা, এই জায়গাটা এখানে এটাই করছে, এখানে তাহলে ইন হবে না, এখানে কি দেওয়া লাগবে, অফ দেওয়া লাগবে। এই হচ্ছে কনটেক্সট। মুভিং নেক্সট, আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ। এখানে ঝামেলা আছে। প্রথমত রাইজ আর রেইজ পার্থক্যটা আছে, ব্যাপক পার্থক্য আছে। তাহলে হোয়াট ইজ রাইজ? রাইজ মানে হচ্ছে উঠা, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তো তারপরে কি লাগবে না, ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট দেওয়া যায় না, কিন্তু রেইজ একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে তোমার কি দেওয়া লাগবে, অবশ্যই অবজেক্ট দেওয়াই লাগবে, অবজেক্ট মাস্ট, অবজেক্ট লাগবে। আর অবজেক্ট কোন কোন পার্সন স্পিচ হয় তুমি জানো, অবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন হয় তোমার অবজেক্ট। ওকে, এবার আসো, আফটার রাইজিং হোয়াট। তাহলে রাইজিং আমি ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে এই ভার্বকে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি কিন্তু উত্তর পাচ্ছি। তাহলে দা ফ্ল্যাগ যেহেতু একটা অবজেক্ট আছে, তার মানে এখানে রাইজিং ইউজ করা যাবে না, এখানে কি করতে হবে,
এখানে রেইজ ইউজ করতে হবে। তাহলে রাইজিং এর স্থলে রেইজিং হবে, কারণ রেইজ কোনো কিছু উত্তোলন করা, রাইজ বৃদ্ধি নিজে নিজে বৃদ্ধি পাওয়া। ওকে, দেখো রাইজ একটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপরে তুমি প্রিপোজিশন ইউজ করতে পারো, অ্যাডভার্ব ইউজ করতে পারো, নো ওয়ার্ড বাক্যে শেষেও করতে পারো, কিন্তু রেইজ তারপরে অবজেক্ট দিতেই হবে, নাউন প্রোনাউন, কারণ এটা রেইজ কি, এটা অবশ্যই একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে তোমার কি দেওয়া লাগবে, অবশ্যই তোমার অবজেক্ট দেওয়াই লাগবে। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুব ছোট্ট কিন্তু অনেক পাওয়ারফুল। তাহলে আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ টু কমেমোরেট দ্য হলিডে, কমেমোরেট স্মরণ করা বা মনে রাখা, হলিডেকে স্মরণ করতে গিয়ে দ্য মেয়র গেভ এ লং স্পিচ, মেয়র খুব লম্বা একটা বক্তৃতা দিছে। সো অ্যান্সার কোনটা হবে এখানে, ভুলটা কোথায় আছে, অপশন এর মধ্যে ভুল আছে। ওকে, এবিসিডি ই কোনো, আচ্ছা এবিসিডি ই, তাহলে কোথায় ভুল আছে, অপশন এর মধ্যে, অন্যগুলো এখানে ঠিকঠাকই আছে। মুভিং নেক্সট, দ্যাট শার্ট which he bought is blue in color. আচ্ছা, দ্যাট ইজ ইন, আচ্ছা দ্যাট এর স্থলে দা হবে, কারণ আর্টিকেল প্লাস অ্যান্টিসিডেন্ট প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ। প্রথমত অ্যাডজেক্টিভ ক্লজটা কি জিনিস, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে তোমার কোন নাউনকে ডেসক্রাইব করে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তুমি যখন একটা বাক্যে অ্যাডজেক্টিভ ক্লজ যখন ইউজ করবা, তখন তার আগে তুমি দ্যাট ক্লজ যেভাবে দিতে পারবা না, দ্যাট দিতে পারবা না, এখানে কি দিতে হবে, আর্টিকেল দা ইউজ করতে হবে। তাহলে দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, তার মানে দ্য শার্ট ইজ ব্লু ইন কালার, এরকম ছিল মেইন বাক্য। যে শার্ট কোন, সেটা কোন শার্ট, হুইচ হি, যে সে কিনছে, দ্য শার্ট ইজ ব্লু ইন কালার, এটা ছিল অ্যাকচুয়াল বাক্য, অরিজিনাল বাক্য, মেইন ক্লজ। তো শার্টকে তুমি ডেসক্রাইব করেছো হুইজ হি বট দিয়ে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। যদি এরকম থাকে তাহলে কি করতে হবে, দ্যাট এর স্থলে তোমার দা ইউজ করতে হবে। তো কনটেক্সটটা কি বলছি এখানে, খুবই ইম্পর্টেন্ট, আর্টিকেল থাকবে, তারপর অ্যান্টিসিডেন্ট থাকবে, আর অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে। হ্যাঁ, এটা তো অ্যান্টিসিডেন্ট, এটা আসলে পূর্বপদ না, যে ব্লু ইন কালার, এই কালারকে তুমি ইয়ে করতেছো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই ভালো একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট, এটা অনেকেই দেখবে এটা ধরতে পারবে না এটা। তাহলে দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, তাহলে এখানে দ্যাট দেওয়া যাবে না, এখানে দা ইউজ করতে হবে। আমরা বলি না, দ্য ওমেন হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই মাদার, নাকি দ্যাট ওমেন হু কেম হিয়ার ইয়েস্টারডে, যদি শুনতে ভালো লাগে দিলে দিলে কিন্তু হবে না, কারণ তারপরে তোমার কি আছে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজটা এখানে মেইন কথা। অ্যাডজেক্টিভ ক্লজ দিছো, অ্যাডজেক্টিভ ক্লজ দিলে তুমি তো ওই নাউনটাকে তুমি রেফারই করতেছো, তাহলে আবার এখানে দ্যাট দেওয়ার দরকার নেই, এখানে দ্যাট রিডান্ডেন্ট, এখানে দা নির্দিষ্ট করে ফেললেই হবে এটাতে। মুভিং নেক্সট, body temperature is usually highest inside afternoon or evening. আচ্ছা, ইনসাইড না, সময় তো বোঝাচ্ছে, তাহলে ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, তাহলে ইনসাইড না, ইনসাইড মানে তো ভিতরে, তাহলে এখানে কি হবে, প্রিপোজিশন ব্যবহার, তাহলে ইনসাইড এর স্থলে এখানে ইন হবে, কারণ দিনের অংশ, এটা ইম্পর্টেন্ট এখানে, কারণ দিনের অংশ মর্নিং আফটারনুন ইভিনিং এর পরে কি বসে, এখানে ইন বসে, এট নাইট বসে, কিন্তু ইন দ্য নাইট কিন্তু আবার হইতে পারে, ইন দ্য নাইট, এট নাইট তো হয়, কিন্তু ইন কখন বসবে, যখন তুমি তার আগে আর্টিকেল দিবে, এগুলো মনে রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এগুলো, রাইট। তাহলে বডি টেম্পারেচার ইজ ইউজুয়ালি হাইয়েস্ট ইন দ্য আফটারনুন অর ইভিনিং, সবচেয়ে বেশি থাকে কোথায়, দুপুরে অথবা সন্ধ্যায়, তাহলে ইন হবে, ইন দ্য আফটারনুন। মুভিং নেক্সট, ordinary, a tornado breaks up suddenly and dissipates less than 4 hours after it has formed. আচ্ছা, খুব ঠান্ডা মাথায় একটু বুঝো তো, অর্ডিনারি, দেখো টর্নেডো কিন্তু একটা নাউন, তো নাউনের আগে এ ডিটারমাইনার হিসেবে এটা একটা অ্যাডজেক্টিভ চিন্তা করতেই পারো, তাহলে অর্ডিনারি, আবার অর্ডিনারি টর্নেডো, কেমন হয়ে গেল না, বাক্যটা আবার শুরু করছো আবার একটা অ্যাডজেক্টিভ দিয়া, তো এ যদি আগে থাকতো তাহলে করতে পারতাম অ্যান অর্ডিনারি টর্নেডো, তখন আমি একটু চিন্তা করতে পারতাম ঠিকঠাকই আছে, কিন্তু ডিটারমাইনার রাখতেছো এখানে, আবার তার আগে অ্যাডজেক্টিভ রাখতেছো, এই কনটেক্সট এখানে হবে না, তাহলে অ্যান অর্ডিনারি টর্নেডো এরকম হলে হইতে পারতো, যেহেতু ডিটারমাইনার মানে অ্যাডজেক্টিভের আগে তুমি এখানে দিয়ে রাখছো, তাহলে অবশ্যই তোমার ইউ হ্যাভ টু ইউজ অ্যান অ্যাডভার্ব, তাহলে এখানে আমাকে অ্যাডভার্ব বানায় ফেলতে হবে, তাহলে অর্ডিনারিলি হবে, অ্যাডজেক্টিভের জায়গায় কি হবে, অর্ডিনারিলি একটা অ্যাডভার্ব হবে, কারণ বাক্যকে মডিফাই করতে হলে বাক্যের শুরুতেই অ্যাডভার্ব দিতে হবে, ফার্স্টলি আই হ্যাভ টু গো দেয়ার, পুরো বাক্যটাকে তুমি মডিফাই করতেছো, তাহলে অর্ডিনারিলি সাধারণভাবে a tornado breaks up suddenly and dissipates less than 4 hours after it has formed. Dissipates মানে আশ্রে পড়ে, যখন এটা মানে ফর্ম করে গঠিত হয়, 4 ঘন্টা পরে তীরের মধ্যে বা যেখানে ইচ্ছে সেখানে আশ্রে পড়ে টর্নেডো। তো এটা জানা লাগবে, কনটেক্সটটা বুঝো বা ভালো করে বুঝো এটা।
তাহলে এখানে তাহলে স্ট্রাকচারটা কেমন হয়ে গেছে, তাহলে অ্যাডভার্ব হইলো অর্ডিনারিলি, তারপর তোমার আর্টিকেলকে তুমি চিন্তা করতে পারো তুমি ডিটারমাইনার, ওদিকে চিন্তা করতে পারো অ্যাডজেক্টিভ, তারপরটা কি, তারপর হচ্ছে নাউন। তাহলে অ্যাডভার্ব দিয়ে কি করলা, নাউন, তারপর পুরো বাক্যটাকে তুমি মডিফাই করে ফেললা। ইম্পর্টেন্ট বারবার বলতেছি কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেম, আজকে পড়াইছিলাম শুরুর দিকে, মনে করে দেখো ওয়ান অফ ছিল, তাহলে ওয়ানটা এখানে কি ইনডিফিনিট প্রোনাউন, তাহলে ওয়ান অফ এর পরে তুমি যদি নাউনটা ইউজ করবে এটা প্লুরাল হইতেই হবে, তাহলে এখানে প্লুরাল হবে, ভার্বটা আবার সিঙ্গুলার ঠিকঠাকই আছে, তাহলে প্রবলেমস হবে কারণ ওয়ান অফ দ্য প্লুরাল নাউন শুরুর দিকে পড়ানো হয়েছিল, আশা করি ধরতে পারছো, বুঝতে পারছো এটা কি ঘটছে এখানে। এটা মুভিং নেক্সট, মেনি অফ দ্য পপুলেশন। আচ্ছা, প্রথমত পপুলেশন একটা আনকাউন্টেবল নাউন, পপুলেশনস বানানো যায় না, জনসংখ্যাগুলো বানানো যায় না। আনকাউন্টেবল নাউনের সাথে তুমি কিন্তু মেনি ইউজ করতে পারবা না, কি করতে হবে এখানে মাছ ইউজ করতে হবে। একটু গুছিয়ে বলে দিই কোত্থেকে আসছে, এটা হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা হচ্ছে তোমার সুপারলেটিভ। তাহলে পজিটিভ কি হবে, পজিটিভ হচ্ছে তোমার মেনি, কম্পারেটিভ হচ্ছে মোর, সুপারলেটিভ হচ্ছে মোস্ট, আর পজিটিভ মাচ, এখানে হবে মোর, এখানে হচ্ছে মোস্ট, ডিগ্রি চেঞ্জ করলাম, তাহলে এগুলো কি, এগুলো একটা অ্যাডজেক্টিভ, ডিগ্রি চেঞ্জ করলাম, বাক্যের কনটেক্সটে এগুলো অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, বাট মেনি এবং মাচের মধ্যে ডিফারেন্সটা কোথায়, মেনি তুমি ইউজ করতে পারো কাউন্ট নাউনের মধ্যে, মাচ ইউজ করতে পারবো আনকাউন্ট বা নন কাউন্টের। I have many friends count noun, কাউন্টের আগে তুমি মেনি ইউজ করেছো। How much sugar do you want, মাচ একটা আনকাউন্ট, how much rice do you need, ঠিক আছে, how much sugar, how much water, তাহলে মাছ তুমি আনকাউন্ট না বা নন কাউন্ট নাউনের আগে বসাতে পারো, সেই হচ্ছে কনটেক্সট। Many of the population this is uncountable noun, uncountable noun এর আগে তুমি এখানে many ইউজ করতে পারবে না, এখানে মাছ ইউজ করতে হবে, এটাই বলছে। many এর স্থলে মাছ হবে কারণ population uncountable, কিন্তু people countable আবার। what is countable, যেটা প্লুরাল হয়, তাহলে people একটা প্লুরাল, people এর নাউন কি হবে, সিঙ্গুলার কি হবে, people তো একটা নাউন, প্লুরাল নাউন, তাহলে people এর সিঙ্গুলার কি হবে, পারসন হবে, ঠিক আছে, পারসনস। তাহলে পারসন যদি সিঙ্গুলার হয় এটা প্লুরাল কি হবে, পারসনস হইতে পারে বা পিপলও হইতে পারে, তাহলে পিপল এটা কাউন্ট নাউন, কাউন্টেবল নাউন, রাইট। আর পপুলেশন এটা একটা আনকাউন্টেবল, মনে থাকার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বললো, পিপল হচ্ছে তোমার কাউন্ট নাউন, আর পপুলেশন POPULATION পপুলেশনটা কি হবে, আনকাউন্টেবল নাউন। কার সাথে কে বসবে, এবার আশা করি বুঝতে পারছো, কাউন্ট নাউনের সাথে কে বসবে, পিপল, মেনি পিপল, দেখো ঠিকঠাকই আছে। আর পপুলেশন আনকাউন্টেবল নাউন, তার সাথে কি বসবে, মাছ বসবে, মাছ পপুলেশন, তাহলে মাছ অফ দ্য পপুলেশন, এখানে তাহলে ভুলটা কোথায়, এই নাম্বারে, খুব ছোট্ট কিন্তু অনেক পাওয়ারফুল, অনেক ইম্পর্টেন্ট, মনে থাকে জানো। The product that you bought at the lower price is the more inferior. Inferior টা একটা কম্পারেটিভ, বাই ডিফল্ট কম্পারেটিভ, তুমি তার আগে মোর কিভাবে ইউজ করো, তাহলে দ্য মোর ইনফেরিয়র হচ্ছে, তাহলে ইনফেরিয়র হবে, কারণ একসাথে ডবল কম্পারেটিভ ইউজ করা যায় না, কারণ ইনফেরিয়র, সুপিরিয়র, আলটেরিয়র, জুনিয়র, সিনিয়র, এগুলো বাই ডিফল্টে আমরা কি হবে, এটা বাই ডিফল্ট এগুলো কম্পারেটিভ হিসেবে আমরা ইউজ করি, তো তার আগে তুমি এখানে মোর ইউজ করতে পারবে না। একটু আগে দেখালাম না, মোর, মেনি, মোর, মোস্ট, মাচ, মোর, মোস্ট, তাহলে মোরটা কি ছিল, কম্পারেটিভ, তাহলে মোর একটা কম্পারেটিভ, ইনফেরিয়র আর একটা কম্পারেটিভ, ডবল কম্পারেটিভ ইউজ করা যায় না, ডবল সুপারলেটিভ ইউজ করা যায় না, মোস্ট, ঠিক আছে, মোস্ট বিউটিফুলেস্ট ইউজ করা যায় না, মনে আছে না, এরকম বলছিলাম। ওকে, তাহলে এখানে মোরটা এখানে রিডান্ডেন্ট, এক্সট্রা, বাহুল্য, এটা বাদ দিতে হবে, এটা বাদ দিলে বাকি সবকিছু ঠিক আছে। The product that you bought at the lower price is the inferior to the one that we sell at a slightly higher price. So ঝামেলা কোথায় আছে, ঝামেলা আছে এখানে সি এর মধ্যে, বাকি সবকিছু এখানে ঠিকঠাক আছে। মুভিং নেক্সট, neither বা neither যেটা বললি, neither of the scout leaders, মনে আছে না, অফ আছে এখানে, neither of, তাহলে স্কাউট লিডার প্লুরাল দিছে এখানে, তো ভার্বটা কি হবে, ভার্বটা তো সিঙ্গুলার হবে, এখানে পড়ানো হয়েছিল নিদার আইদার এগুলাতে, তাহলে নোয়েজ তাহলে কি হবে, এখানে নোজ হবে, কারণ আইদার নাইদার এই যে পড়ানো হয়েছিল আজকে প্লুরাল নাউন, কিন্তু ভার্বটা কি হবে, ভার্বটা হবে তোমার সিঙ্গুলার ভার্ব, তো সিঙ্গুলার ভার্বটা এখানে হয়ে যাবে, তাহলে এখানে নোজ হয়ে যাবে। শুরুর দিকে পড়াইছিল মনে করে দেখো, সেখানে সেই গঠটা এখানে করলো। The lion has long been a symbol of strength, power and কিছু একটা হবে। প্রথমত এন্ড দিয়ে আমরা নরমালি কি করি, একই রকম জিনিসকে আমরা যুক্ত করি, স্পষ্ট দেখতে পাচ্ছি স্ট্রেংথ, অফের পরে স্ট্রেংথ কি একটা, ইটস এ নাউন, পাওয়ার এটা একটা নাউন, তাহলে এন্ড এর পরে তাহলে কি দেওয়া লাগবে, এখানে আরেকটা নাউন দেওয়া লাগবে, ইট ইজ ভেরি ক্রুয়েল, এরকম দিলে হবে না,
ইট ইজ ভেরি ক্রুয়েল, এখানে ক্রুয়েলটি হবে, নাউন দেওয়া লাগবে, কারণ প্যারালালিজম সমান্তরালতা মেনটেন করতে হবে, তাহলে সবগুলো নাউন হবে। তাহলে স্ট্রেংথ একটা নাউন, পাওয়ার অ্যান্ড ক্রুয়েলটি, সিম্বল অফ স্ট্রেংথ, পাওয়ার অ্যান্ড ক্রুয়েলটি। কিসে কিসের সিম্বল, কিসে কিসে তোমার প্রতীক, শক্তির, সামর্থ্য, ঠিক আছে। তারপরে আবারটি কি, নিষ্ঠুরতার প্রতীক। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার গোস ফর অপশন ডি। এভাবে তুমি ডি নাম্বার ইউজ করতে পারো না, এখানে একটা নাউন ইউজ করতে হবে। all the students got their selves নাকি themselves? their selves ইউজ করা যায় না, কারণ দেয়ার একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পর তুমি সেলফ ইউজ করতে পারবে না, অবজেক্ট ফর্মের উপর করতে পারবা। তাহলে দেয়ার সেলফস এর স্থলে তোমার কি হবে? এখানে themselves হবে, কারণ থার্ড পারসন অবজেক্ট ফর্মের পরে সেলফ হয়। তাহলে সেলফ বা সেলফস কই হয়, কার পরে হয়? মাই সেলফ, অবজেক্ট ফর্মে, অবজেক্ট ফর্মের সাথে হবে এটা, ঠিক আছে। থার্ড পারসনের ক্ষেত্রে অবজেক্ট ফর্মের সাথে হবে। ওকে ফাইন। আচ্ছা, তারপরে আমি যদি বলি আই, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম কি? মি। তারপরে এটার মাইটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ, মাইটা হলো তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে মাই সেলফ এখানে হবে, মাই সেলফ, তাই না? তাহলে ফার্স্ট পারসনের ক্ষেত্রে এরকম হবে। উইর ক্ষেত্রে উই, তারপর হচ্ছে আস, তারপর এখানে হচ্ছে আওয়ার, কি হবে? আওয়ার, SELVS, আওয়ার সেলফস হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পারসন। তারপর সেকেন্ড পারসন কি হবে? ইউ। অবজেক্ট কি হবে? ইউ। পজিটিভ কি হবে? ইউর। এখানে কি হবে? ইউর সেলফ, YOUR SELF, সিঙ্গুলার হলে সেলফ হবে, আর প্লুরাল হলে SELVS হবে, ঠিক আছে। তাহলে এটা সেকেন্ড পারসন বললাম। থার্ড পারসন কি হবে? হি। ধরো শি দিয়ে চিন্তা করলাম, শি, তাহলে শি এর অবজেক্ট কি হবে? হার। পজিটিভ কি হবে? এটাও হার, এখানে কি হবে? হার সেলফ হবে, তাই না? আচ্ছা, এই হচ্ছে পুরো কনটেক্সট। তাহলে থার্ড পারসনের অবজেক্ট ফর্ম, পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে থার্ড পারসন, দেখো থার্ড পারসন, তাই না? শি থার্ড পারসন, তাহলে থার্ড পারসনের অবজেক্ট ফর্মের সাথে তুমি কি করলা? সেলফ দিলা। আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি করলা? পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যুক্ত করলাম। খেয়াল রাখবে এটা কোথায় 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 কোনখানে আমি গিয়ে করতেছি এটা। ওকে, খুবই খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে এটা। সেলফ দিয়ে কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, রিফ্লেক্সিভ প্রোনাউনের ফরমেশন, রিফ্লেক্সিভ প্রোনাউনের ফরমেশন করতেছিলাম আমরা এটা। তো ফার্স্ট আর সেকেন্ড দেখা যাচ্ছে একই রকম, ফার্স্ট আর সেকেন্ড সেম, আর থার্ডটা একটু অন্যরকম। থার্ডটা কোত্থেকে আসতেছে? থার্ডটা তোমার অবজেক্ট ফর্ম থেকে, সরাসরি অবজেক্ট ফর্ম থেকে আসতেছে আর কি এটা। ওকে, ওকে ডান। আশা করি এবার বুঝছো। চারটা আপনার প্রোনাউনের যে ক্লাস ছিল সেটা ডিটেলস আরো পড়ানো হয়েছে, সেখানে একটু দেখে নিবা। আমি জাস্ট বেসিক জিনিস একটু আলোচনা করে ফেললাম এখানে। গন উইথ দ্য উইন্ড, the epic novel about life in the South during the Civil War period took 10 years. 10 years to write হবে, 10 years to write something, টু দেওয়াই লাগবে এখানে, সরাসরি আমরা ভার্ব কেমনে দিব? তাহলে রাইটার্স হলে টু রাইট হবে, কারণ টেক্স টাইম ইনফিনিটিভ হবে বেস ফর্ম, ইট টেক্স অ্যাবাউট হাফ এন আওয়ার টু গেট। তাহলে টেক্সের সাথে কি দেওয়া লাগবে এখানে? টেক্স টু প্লাস ভার্ব, টু গেট টু দ্য এয়ারপোর্ট ইট টুক হিম 3 hours টু রিপেয়ার। তাহলে টু রিপেয়ারের সাথে দিলে কি হবে? টু। টেকের সাথে তোমার কি দেওয়া লাগবে? টেক টাইম টু প্লাস ভার্ব। তাহলে এখানে ভুলটা কোথায়? ই নাম্বার এখানে ভুল আছে। আগে তুমি পড়ে বুঝতে পারবা, তুমি যখন পুরো লাইনটা পড়বা দেখবা 10 years রাইট, এখানে পড়তে গেলে দেখবা থেমে গেছো, কেমন কেমন লাগতেছে এখানে, তখন তুমি সহজে ট্র্যাক করে ফেলতে পারবা। সো ভুলটা কোথায়? এখানে ই নাম্বারে ভুল আছে, বাকি সবগুলো এখানে ঠিকঠাকই আছে। মুভিং নেক্সট, দ্য নিড অফ এ ওয়েল রাউন্ডেড এডুকেশন ওয়াজ অ্যান আইডিয়া espoused by the Greeks in time of Socrates. আচ্ছা, এখানে কি বলছে? এটা ফ্রেজ জানা লাগবে, ইন টাইম অফ এর সাথে ইন দ্য টাইম অফ হবে, কারণ নির্দিষ্ট করে সক্রেটিসের সময়কালকে বোঝানো হয়েছে। তাহলে সময়কে বোঝানো হলে তাহলে ইন টাইম অফ বলা যাবে না, তাহলে কি হবে? ইন দ্য টাইম, ইন দ্য টাইম অফ দ্য, ইন দ্য টাইম অফ আকবর, ইন দ্য টাইম অফ খালেদা জিয়া, ইন দ্য টাইম অফ শেখ হাসিনা, রাইট?
তার টেনিউরকে বুঝাইছে, তার সময়কালকে বুঝাইছে, তার ক্ষমতার যে কালটা সেই কালটাকে বুঝাইছে এটা। ইন দ্য টাইম অফ বিএনপি, ইন দ্য টাইম অফ আওয়ামী লীগ, এরকম, ঠিক আছে, ইন দ্য টাইম অফ হিলারি ক্লিন্টন, ইন দ্য টাইম অফ জো বাইডেন, ইন দ্য টাইম অফ ডোনাল্ড ট্রাম্প, এরকম লাইক ডেফিনিট করতে হবে। তাহলে ইন টাইমের জায়গায় কি হবে, ইন দ্য টাইম হবে এখানে, এটুকু মনে রাখো, তাহলে ইম্পর্টেন্ট, ধরতে পারবো সহজে। ভুলটা কোথায় আছে, অপশন ডি এর মধ্যে এখানে ভুল আছে, ইন দ্য টাইম অফ সক্রেটিস। মাইস, মাউসের প্লোরাল হচ্ছে মাইস, মাউস হচ্ছে তোমার MOUSE, মাউস, মাউস হচ্ছে তোমার সিঙ্গুলার, প্লুরাল কি হবে, প্লুরাল হচ্ছে মাইস, MICE, মাইস। তো মাইসের সাথে হ্যাভ ঠিকঠাকই আছে। মাইস হ্যাভ আ কিন সেন্স অফ স্মেল এন্ড ক্যান কুইকলি ডিটেক্ট এ অ্যাপ্রোচিং ডেঞ্জার। খুব সূক্ষ্ম একটা ভুল করে ফেললো না, এটা তো ভাওয়াল দিছে এখানে, তাহলে ভাওয়ালের আগে তুমি কি এ ইউজ করতে পারবা নাকি এন ইউজ করতে হবে, এন দেওয়া লাগবে ভাওয়াল সাউন্ডের আগে। তাহলে এ অ্যাপ্রোচিং না, এখানে কি হবে, এন অ্যাপ্রোচিং হবে এটাতে। তাহলে ভুলটা কোথায়, এখানে আর্টিকেলের ভুল আছে, খুব সূক্ষ্ম ভুল, পড়তে গেলে দেখবো অনেক সময় চোখেই পড়বে না, এটা ভুল ভালোই লাগবে এটা। তাহলে অ্যান অ্যাপ্রোচিং হবে, অ্যান অ্যাপ্রোচিং জেন্ডার, ডেঞ্জার যেটা বলছি এখানে, আসন্ন বিপদ। মুভিং নেক্সট, I do not know where could he have gone so early in the morning. আচ্ছা, where could কেন দিব এটা, বাক্যের শেষে প্রশ্নবোধক কি আছে, নাই তো। তাহলে এমবেডেড কোয়েশ্চেন বলে এটাকে, যেহেতু প্রশ্নবোধক নাই, তাহলে নর্মাল যে বাক্যের কনস্ট্রাকশন সেরকম হবে। তাহলে কুড, যেহেতু প্রশ্নবোধক, where could he gone, বাক্যটা যদি ইন্টারোগেটিভ হইতো তাহলে প্রশ্নবোধকটা এইভাবে হইতো, তোমার ডাব্লিউএস কোশ্চেনের পরে অক্সিলারি দিতে পারতাম, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন নাই, এমবেডেড কোশ্চেন, তাহলে সাবজেক্টের পরে দেওয়া লাগবে। তাহলে হোয়ার হি কুড হ্যাভ গন, তাহলে ভুলটা কোথায়, এ নাম্বারে ভুল আছে। এমবেডেড কোশ্চেনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, আই ডোন্ট নো হোয়ার হি লিভস, আই ডোন্ট নো হোয়ার ডাজ হি লিভ দিলে হবে না, কারণ প্রশ্নবোধক নাই এখানে, ওইটাই বলছি এখানে। আই ডোন্ট নো হোয়ার হি কুড হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং, ভুলটা আছে অপশন এর মধ্যে। মুভিং নেক্সট, of the billions of stars in the galaxy, how much are stable enough to hatch life on their planets? প্রথমত এখানে on the billions সংখ্যা বলেছে, আবার স্টার্স, তার মানে কাউন্ট নাউন, তাহলে কাউন্ট নাউনের সাথে কি তুমি মাছ ইউজ করতে পারবা? আজকে একটু আগে দেখাইলাম, মেনি হবে কাউন্ট নাউনের সাথে, আর মাছ হচ্ছে আনকাউন্ট বা নন কাউন্টের সাথে, রাইট? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স, কি বলছে এখানে, সংখ্যাটা বুঝাইছে, তাহলে স্টারের সংখ্যা যেহেতু ওখানে বুঝেছে প্লোরাল, তাহলে ইউ ক্যান নট ইউজ মাচ, মাচ ইউজ করতে পারবো না, হাউ মেনি দিতে হবে। তাহলে অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য গ্যালাক্সি, হাউ মেনি আর স্টেবল এনাফ টু হ্যাচ লাইফ অন দেয়ার প্ল্যানেটস, তো সেটা এখানে অ্যানালাইসিস করেছে, মাছের পূজা এখানে মেনি হবে, কারণ প্লোরাল কাউন্টেবল নাউনের সাথে মেনি আর আনকাউন্টেবলের সাথে মাছ ইউজ করতে হবে, এই আগে একটু আগে দেখাইছিলাম মেনি আর মাছের কনটেক্সট, সেটা এখানে বলছে। Having been beaten by the police for striking an officer, the man will cry out. ব্যাপারটা কেমন হয়ে গেল না, টেন্স খেয়াল করো, সিকোয়েন্স অফ টেন্স, হ্যাভিং বিন বিটেন মানে কি, এটা কোন টেন্সে দিছে, পারফেক্ট পার্টিসিপল, PERFEC, পারফেক্ট পার্টিসিপল দিছে, পার্টিসিপল, হোয়াট ইজ পারফেক্ট পার্টিসিপল, এটা স্ট্রাকচারটা কেমন ছিল অ্যাকচুয়ালি, after the man had been beaten by the police for striking an officer, তারপরে the man will cried out, তাহলে খেয়াল করে দেখো, তাহলে after the man had been beaten by the police for striking an officer, কোন টেন্সে আছে এখানে, had been past tense, past perfect আছে, তো past perfect এর মধ্যে তুমি আবার will cry, তুমি এখানে ফিউচার ইনডিফিনিট তুমি কেমনে ইউজ করো, this is redundant man, তাহলে will cry out এর সাথে cried out হবে, কারণ having been past tense ব্যবহৃত হয়েছে এখানে, তাহলে এখানে past perfect এর মধ্যে এখানে কি করতে হবে, past ইনডিফিনিট ইউজ করতে হবে, রাইট? তুমি ফিউচার ইনডিফিনিট এখানে ইউজ করতে পারবে না, দ্যাটস ওয়াই এটা ভুল আছে এখানে, অপশন ডি তে ভুল আছে, এখানে এটা ভুল আছে, ঝামেলা আছে এখানে এটাতে। মুভিং নেক্সট, some teachers argue that students who used to using আচ্ছা, প্রথমত ইউজ টুর পরে তুমি যদি একটা ভার্ব দাও, সেটা কি হবে, দিস ফর্ম বসে, যেমন আই ইউজ টু গো দেয়ার, ওকে, তো হু ইউজ টু যেহেতু আছে, তারা এখানে ইউজিং দিছে, যেহেতু এখানে ইউজিং দিছে, তার মানে আমি এখানে আবার এটা আন্ডারলাইনের বাইরে,
তো আন্ডারলাইনের বাইরে হওয়ার জন্য আমি ইউজিং চেঞ্জ করতে পারবো না, তাহলে ইউজিংকে ফিক্স রাখতে হবে। কি বলছিলাম, পিন পয়েন্ট অ্যারো ডিক্টেশনের মধ্যে আন্ডারলাইনের বাইরে যেটুকু আছে এটার মধ্যে কোনো কিছু করা যাবে না, কারণ এটা পুরো বাক্যের জন্য একটা কি বেস, ভিত্তি, এটাকে ফিক্স রাখতেই হবে। এটাকে ফিক্স রেখা অন্য জায়গাগুলো যে 4 জায়গা আন্ডারলাইন করে সেগুলো ভুল আছে কিনা সেটা তোমার ট্র্যাক করতে হবে। দেখলে ইউজিং কিন্তু ঠিকঠাকই থাকবে, ইউজিং কোনো ধরা যাবে না, সমস্যা হবে না। তাহলে এবার কি করতে পারি আমি, তাহলে তুমি একটা বি ভার্ব ইউজ করো অথবা গেট দাও, তারপর যদি ইউজ দাও টু দাও, তারপর তুমি ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে পারবে। ঠিক আছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি কেন আসলো, এটা বি বা গেটের জন্য তোমার এখানে ভার্ব প্লাস আইএনজি আসছে। সো সাম টিচার্স আর্গিউ দ্যাট স্টুডেন্টস হু ইউজ টু, এখানে ইউজিং, তাহলে ইউজিং তো ঠিকঠাক থাকবে আন্ডারলাইনের বাইরে, তাহলে এখানে কি করবে, হু, দেখো হু ইউজ টু হলে কি হবে, হু আর ইউজ টু হবে, কারণ বি ভার্ব দেওয়া লাগবে, ইউজ টু বেস ফর্ম, কিন্তু বি ভার্ব যখন বা গেট থাকবে তখন তোমার ভার্ব প্লাস আইএনজি এই হচ্ছে, তাহলে ইউজিংটা, তাহলে হু আর ইউজ টু, তাহলে সাম টিচার্স আর্গিউ দ্যাট স্টুডেন্টস who are used to are using calculator may forget how to do mental calculations. সো এখানে ভুলটা কোথায় আছে, ভুলটা এখন অপশন বি এর মধ্যে আছে, আর বাকি সবগুলো ঠিকঠাকই আছে। তাহলে এখানে তোমার এখানে কি জানা লাগবে, দুইটা জিনিস, একটা হচ্ছে ইউজ টুর ব্যবহারটা কোথায়, আর বি ভার্ব অথবা গেট ইউজ টু এটার ব্যবহারটা কোথায়, এই দুইটা ব্যবহারটা তুমি জানলে এটা ধরাটা অনেক সহজ হবে আর কি। এটা moving next, most babies will grow up to be as cleverer as their parents. প্রথমত ক্লেভারার তো একটা কম্পারেটিভ ডিগ্রি, তো অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ তুমি যখন ইউজ করবা এখানে কম্পারেটিভ ইউজ করা যাবে, অ্যাজ গুড অ্যাজ, তাই না, অ্যাজ ব্যাড অ্যাজ যেমন বলি এটা, তাহলে ক্লেভারার স্থলে এখানে কি করতে হবে, এখানে ক্লেভার হবে, কারণ সো প্লাস অ্যাডজেক্টিভ এই কন্টেক্সট যখন থাকবে, ঠিক আছে, তারপরে কি হবে, পরেরটুকু কি হবে, পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এবং তারপরে কি থাকে, তারপরে তোমার এস থাকছে, তাহলে এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস বা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস, মাঝখানে যেটা হবে সেটা কি হবে, কোন ডিগ্রি হবে, এটা পজিটিভ ডিগ্রি হবে, তাহলে এখানে পজিটিভ ডিগ্রি হবে, দিস ইজ ক্লেভার দেওয়া যাবে না, এখানে তাহলে কি হবে, ক্লেভার দেওয়া লাগবে, ক্লেভার আর দেওয়া যাবে না আর কি, সেটা বললাম। মোস্ট বেবিজ উইল গ্রো আপ টু বি অ্যাজ ক্লেভার অ্যাজ দেয়ার প্যারেন্টস, তাহলে ক্লেভার হবে না, এখানে ক্লেভার হবে। মুভিং নেক্সট, দেখো এখানে স্পষ্ট বলে দিচ্ছে, আইডেন্টিফাই ওয়ান অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড or words phrases that must be changed in order for the sentence to be correct. কারেক্ট করার জন্য কোন অর্ডার চেঞ্জ করতে হবে, চলো দেখি আমরা। পপুলার মেথড অফ ট্রিটিং কোল্ডস, ঠিক আছে, পপুলার মেথড অফ ট্রিটিং কোল্ডস ইনক্লুড টেকিং এক্সট্রা ভাইটামিনস বা ভিটামিন যেটাই বলো, গেটিং আ লট অফ স্লিপ এন্ড ড্রিঙ্কিং প্লেন্টি অফ লিকুইড। আচ্ছা বুঝলাম, নাউন আছে, নাউন আছে, নাউন আছে, ভার্ব কি ঠিকঠাক আছে, এখানে ভার্বটা হচ্ছে মেইন ভার্বটা, এখানে কোনটা মেইন ভার্ব, এখানে ইনক্লুড, দেখতে পাচ্ছি ইনক্লুডস নাই, তার মানে এখানে প্লুরাল ভার্ব, তাহলে সাবজেক্টও প্লুরাল হইতে হবে। এবার দেখতে সাবজেক্ট প্লুরাল কিনা, পপুলার মেথড, মেথড তো সিঙ্গুলার আছে, তাহলে মেথডের সাথে ইনক্লুড দেওয়া যাবে না, এখানে কি করতে, মেথডস করে ফেলতে হবে, তাহলে ভুলটা কোথায়, এখানে মেথডে ভুল আছে, ঠিক আছে, তাহলে মেথডের স্থলে মেথডস হবে, কারণ বাক্যের ভার্ব ইনক্লুড প্লুরাল ভার্ব, তারপরে সাবজেক্টটা কি হবে, প্লুরাল হবে। তো ইনক্লুডস তো আর বানানো সম্ভব না, ভার্ব তো চেঞ্জ করা যাবে না, কারণ সেটা আন্ডারলাইনের বাইরে, তাহলে আন্ডারলাইনের ভিতরে আছে কোনটা, সেটা হচ্ছে নাউন সাবজেক্ট, তাহলে সেই সাবজেক্টকে প্লুরাল করে ফেলতে হবে। তাহলে পপুলার মেথডস অফ ট্রিটিং কোল্ডস include taking extra vitamins, getting a lot of sleep, and drinking plenty of liquid. Answer goes for option A. Moving next, we enjoyed the brilliant sunshine of the beach so much, and when we left, there was only one couple and one lifeguard still there. আচ্ছা, প্রথমত there এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি there অথবা here, কি বলে এগুলোকে, ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা হেয়ার বলে, ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি মানে কি, ইন্ট্রোডাকশন নাম শুনতাম না, সূচনা, শুরুতে যদি হেয়ার বা দেয়ার থাকে, তারপরে যে একটা ভার্ব হয়, এই ভার্বের সাবজেক্ট কারা, এই ভার্বের সাবজেক্ট কিন্তু ওরা না, হেয়ার অথবা দেয়ার না, ভার্বের সাবজেক্ট কে পরে থাকে, তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী কিন্তু এই ভার্বটা হবে, যেমন দেয়ার ইজ এ পেন, খেয়াল করে দেখো, এই পেনের জন্য তুমি এখানে ইজ দিছো, এবার হেয়ার আর টু ফ্রেন্ডস, হেয়ার আর টু ফ্রেন্ডস, খেয়াল করে দেখো টু ফ্রেন্ডস এর জন্য এখানে কি করছো, আর দিয়েছো, কুল, সেম গোজ হিয়ার, তাহলে এখানে দেয়ার দিস ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা দেয়ার দিস এখানে, এবার আছে ওয়াজ,
ওয়ানলি ওয়ান কাপল, কাপল মানে হচ্ছে কি দম্পতি, আর ওয়ান লাইফ গার্ড, তার মানে কয়জন হলো, একজন দুইজন, আর এখানে তিনজন, তিনজন হলে এখানে কি ওয়াজ হবে না ওয়্যার হবে। তাহলে ওয়াজের স্থলে এখানে কি দেওয়া লাগবে, এখানে ওয়্যার দেওয়া লাগবে, কারণ এন্ড দ্বারা দুটো আলাদা নাউনকে যুক্ত করছে এবং সেটা ভার্বটা প্লুরাল হবে। তাহলে এখানে ওয়্যার হবে, তিনজনের কথা বলতেছি, তাহলে অবশ্যই এখানে প্লুরাল ভার্ব দেওয়া লাগবে, ওয়্যার হবে। ভালো প্রশ্ন ছিল। মুভিং নেক্সট। when they have been frightened, as for example by an electoral storm, dairy cows may refuse refuse এর পরে refuse to something, refuse to plus verb আর কি, আচ্ছা refuse হবে আর refuse আর refuse এরকম, রিফিউজ টু প্লাস ভার্ব, তাহলে রিফিউজ এখানে কি হবে টু প্লাস ভার্ব, ডি নাম্বারে ভুল আছে, তাহলে গিভিং এর স্থলে এখানে টু গিভ হবে, কারণ রিফিউজের পরে ইনফিনিটিভ বসে, তাহলে মে রিফিউজ টু গিভ মিল্ক। আচ্ছা, when they have been frightened as for example by an electoral storm, তারপর dairy cows may refuse to give milk। আচ্ছা, দুধ দিতে অস্বীকৃতি জানাইতে পারে, ভয় পাই আর কি এটা, ঠিক আছে। তারপরে দেখি পিটার এন্ড টম প্লেস, প্লেস কেমন হইলো এটা, দুইজন পারসন এন্ড দিছো, তাহলে ভার্বটা তো এখানে ঠিকঠাক নাই, প্লে হবে, কারণ এন্ড দ্বারা যুক্ত হলে নাউনকে ভার্বটি প্লুরাল হয়। তাহলে ভুলটা কোথায়, এখানে ভুলটা আমার এক অপশন এর মধ্যে আছে, অন্য কোথাও এখানে ভুল নাই। তারপর you will need 4 liters of milk and 2 dozens of eggs। আচ্ছা, 4 liters of milk and 2 dozens of eggs। আচ্ছা, dozens এর স্থলে dozen হবে, কারণ ডজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন ইত্যাদির পূর্বে যখন সংখ্যা থাকে তারপরে প্লুরাল ফর্ম একই হয়। আচ্ছা, ঠিক আছে, ডজনের স্থলে 4 লিটার্স অফ মিল্ক, ঠিক আছে, কিন্তু অন্যগুলোর দিকে তাকাও, কি বলছে এখানে, ডজন, 100, 200 অফ এক্স না, ডজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন ইত্যাদির পূর্বে 1, 2 সংখ্যা থাকলে এদের পরে এদের প্লুরাল ফর্ম একই হয়, মানে প্লুরাল ফর্ম একই হয় না, এখানে তুমি ইয়ে করতে পারবে না, অফ ইউজ করতে পারবে না। 200 পিপল, 200 HUNDRED 200 পিপল আর স্ট্যান্ডিং দেয়ার, ঠিক আছে। 2 dozen DUZN 2 dozen এগ, এক্স হবে, ঠিক আছে। কেন, কারণটা কি, এরকম কেন হইতেছে, কারণ পিপল একটা নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো প্লুরাল করতে পারবে না তুমি এটা। 2 dozen এক্স কি নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভে ডজনস ইউজ করতে পারবে না এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোন কোন এককের মধ্যে তুমি এইভাবে অফ ইউজ করতে পারবে না, দেখো ডজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন ইত্যাদির পূর্বে এই সংখ্যা থাকলে তুমি তারপরে অফ ইউজ করতে পারবে না, বাট সংখ্যা না থাকলে কিন্তু করতে পারবা। যেমন হান্ড্রেডস অফ পিপল আর স্ট্যান্ডিং অন দ্য রোড, শত শত মানুষ রাস্তা দাঁড়িয়ে আছে। থাউজেন্ডস অফ পিপল বিকাম হোমলেস, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ছে। মিলিয়ন্স অফ স্টারস আর ফাউন্ড ইন দ্য স্কাই, লক্ষ লক্ষ তারা, খেয়াল করছো, এগুলো তুমি যখন সংখ্যা ইউজ না করবা তখন কিন্তু এটা প্লুরাল করতে পারবা, কিন্তু তার আগে কোনো সংখ্যা নেই, কিন্তু যদি সংখ্যা যখন দিবা তখন কিন্তু অফ কনস্ট্রাকশন হবে না। তো এখানে ওই ইয়েতে কি করছে, এখানে 2 ডজন যেভাবে ইউজ করা যাবে না, 2 ডজন এগ, অফ সহ অফটা বাদ যাবে, 2 ডজন অফ এগস, ঠিক আছে, খেয়াল রাখবে এটা। তাহলে এখানে ভুলটা কোথায় আছে, ভুলটা এখানে সি নাম্বারটাতে আছে। আশা করি ব্যাপারটা বুঝছো, ব্যাপারটা ধরতে পারছো কোথায় সমস্যাটা হইলো। আবার বলি, থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল আর স্ট্যান্ডিং অন দ্য রোড, এরকম কিছু হইলো, কুল, অফ আছে, থাউজেন্ডস, আগে কোনো সংখ্যা দেওয়া নাই, ঠিকঠাকই আছে, কিন্তু অফ দিছো তখন 2000, তখন অফ দেওয়া লাগবে না এটাকে, 2000 পিপল, ঠিক আছে, তখন আর অফ দেওয়া লাগবে না, 2000 পিপল আর স্ট্যান্ডিং অন দ্য রোড। তাহলে পিপল একটা নাউন, নাউনের একটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভে প্লুরাল করা যায় না, এখানে আমি থাউজেন্ডস দেইনি, এই হচ্ছে পুরো লজিকটা। তাহলে কার কার করা যাবে না, ডজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন এগুলো করা যাবে না, কিন্তু লিটার্স এর করা যাচ্ছে, তাহলে 4 লিটার্স অফ কনস্ট্রাকশন দেওয়া যায়, একমাত্র সি নাম্বারে এখানে ঝামেলা আছে এটাতে।
আশা করি ব্যাপারটা ধরতে পারছো, বুঝতে পারছো কোথায় কি সমস্যাটা হয়েছে, ইম্পর্টেন্ট কিন্তু এটা। হি মেড মি সিট ডাউন, হি মেড মি সিট ডাউন and he was trying the string of the new rubber apron tightly around my neck and combed up my hair. আচ্ছা, প্রথমত এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার, এন্ড আছে, এন্ড এর আগে এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে, পরে তুমি এখানে পাস্ট কন্টিনিউয়াস কেন দিবা? তাহলে হি ওয়াজ ট্রাইং এর জায়গায় হি ট্রাইড হবে, কারণ দুটি ক্লজ যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে বিধায় প্যারালালিজম বাক্যের সমান্তরালতা নিয়ম অনুসারে ক্লজটি পাস্ট ইনডিফিনিটি হবে। তাহলে একটা পাস্ট ইনডিফিনিট একটা পাস্ট কন্টিনিউয়াস, হোয়াই সো দ্যার, এরকম কেন করলো? এটা সেম টেন্সে করে ফেলো। তাহলে হি মেড মি সিট ডাউন, সে আমাকে বসাইলো পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিটে দিলা। আবার এখানে and tried to string the new rubber apron tightly around my neck. আচ্ছা, তাহলে এখানে he tried হবে, টেন্সে ঝামেলা আছে, বললাম না? তুমি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ধরতে না পারবা তাহলে সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে কিন্তু ঝামেলা হবে, ওটা ধরতে পারলেই বাকিটা সহজ হয়ে যাবে। সেখানে সমস্যাটা কোথায়? বি নাম্বারে, প্যারালালিজমের সমস্যা, বাক্যের প্যারালালিজম সমস্যা। এটাতে বেশ ভালোই প্রশ্ন আসে দেখা যাচ্ছে। Whatever is grown in the kitchen garden, তারপরে it is not a vegetable। বাক্যে এখানে ইটটা খুবই অপ্রয়োজনীয়, কারণ ইট দিয়ে তুমি কারে বুঝাইছো? ইট দিয়ে তুমি কারে বুঝাইছো? প্রোনাউন তো আছে, তাহলে হোয়াট এভার ইজ নট এ ভেজিটেবল, হোয়াট এভার ইজ গ্রোন ইন দ্য কিচেন গার্ডেন ইজ নট, মানে পুরাটাই হচ্ছে এখানে গার্ডেন পুরোটাই হচ্ছে তোমার কি হবে নাউন ক্লজ। বাক্যে ইটটা অপ্রয়োজনীয়, কারণ হোয়াট এভার ইজ গ্রোন ইন দ্য কিচেন গার্ডেন নাউন ক্লজ। নাউন ক্লজ যদি পুরোটা ইউজ হয় তাহলে এখানে ইট সাবজেক্ট হিসেবে আবার ইউজ করার কোনো দরকার নাই, রিডান্ডেন্ট। এ বাক্যের সাবজেক্ট এটা, নাউন ক্লজ যেটা, তাই সাবজেক্ট ক্লজ এর পরে ভার্ব বসবে। তো ওই সেন্সে এখানে ইট দেওয়ার দরকার নাই, ইট দেখেন রিডান্ডেন্ট। হোয়াট এভার ইজ গ্রোন ইন দ্য কিচেন গার্ডেন, সবজি বাগানে বাড়িতে যেটাই জন্মায় সেটাই কি ভেজিটেবল বলা যায়? সবজি বলা যায় না, ওটাই বলছে এখানে। প্রশ্নটা ভালো ছিল, এটা মনে রেখো। এটা তাহলে নাউন ক্লজ থাকলে সরাসরি আবার এক্সট্রা করে তুমি সাবজেক্ট ইউজ করার দরকার নাই, করলে এটা রিডান্ডেন্ট, বাহুল্য হয়। ওই যে ইজ দিছে, কিন্তু ইজে তো সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কি ইট না, সাবজেক্ট তো হোয়াট এভার ইজ গ্রোন ইন দ্য কিচেন গার্ডেন, পুরোটুকু, পুরো ক্লজটা হচ্ছে সাবজেক্ট, নাউন ক্লজ হলো সাবজেক্ট। Hopefully got the point. Moving next. Until his last class at the university in এত, আচ্ছা, Bob always এখানে turns in all of his assignments on time. Until his last at university, ওই 1978 সালের কথা বলছে, পাস্ট টেন্সের কথা বলছে। তো পাস্ট টেন্সে অতীতের কথা বলছে, Bob always turns, তাহলে এখানে তুমি টার্নস কেমনে ইউজ করবা? প্রেজেন্ট ইনডিফিনিট তুমি কেমনে ইউজ করবা? তো টার্নসের স্থলে ওরা কি বলছে? টার্ন হবে, কারণ স্পষ্ট অতীতকাল আছে, তাই পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। তাহলে এখানে অপশন কোথায়? বি নাম্বার, এখানে ভুল আছে। বি নাম্বারের মধ্যে এখানে টার্নস না দিয়ে তোমার ইডি দেওয়া লাগবে, এখানে টার্নড। ওকে, until his last class at the university, এতো always turned in all of his assignments on time, সময় মতো করতে আর কি। এটা before, তারপরে দেখি আমরা, before we returned from swimming in the river near the camp, someone had steal হচ্ছে প্রেজেন্ট টেন্স, স্টোল হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্ট পার্টিসিপল কি হবে? স্টোলেন, STOLEN হবে। তাহলে হ্যাড স্টোল তো এখানে হওয়ার চান্স নাই, তাহলে হ্যাড স্টোলের পরে হ্যাড স্টোলেন হবে, কারণ হ্যাড এর পরে ভার্বের V3 ফর্ম লাগবে। এটা কি? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট, এটা হলো পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, ডান। তাহলে হ্যাড স্টোল হবে না, ভুলটা এখানে কোথায় হবে? হ্যাড স্টোলেন। তাহলে বিফোর উই রিটার্ন ফ্রম সুইমিং ইন দ্য রিভার near the camp, someone had stolen our clothes and we had to walk back with our towels around us. তো এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে অপশন বি তে, এটাই ভুল আছে, এটাই হবে না এখানে। মুভিং নেক্সট। When I last saw Janet, she hurried to her next class on the other side of the campus and did not have time to talk. আচ্ছা, কি বলছে এখানে দেখো, when I last saw Janet, আমি যখন লাস্ট জ্যানেটকে যখন দেখছিলাম, she hurried, she was hurried হবে, হারিং আর কি, সে করতেছিল when, যেহেতু আছে when কনটেক্সটটা পাস্ট ইনডিফিনিট তুমি ইউজ করলা, হারিডের স্থলে এখানে কি হবে? was hurrying হবে। কারণটা কি? একটা কাজ চলাকালে অপরটি কাজ শেষ হলে স্ট্রাকচার হচ্ছে when এর কনটেক্সটটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। when I saw him, he was reading a novel, when দিয়ে ওই কনটেক্সটটাকে বোঝাচ্ছি। when দিয়ে তুমি ওই সময়ে গেছো, ওই সময়ের মধ্যে চলমান একটা কাজকে when দিয়ে কি করলো? দুটো ক্লজকে যুক্ত করলা, when কিন্তু একটা কনজাংশন এখানে, বা রিলেটিভ অ্যাডভার্ব বলতে পারো।
বা কনজাংটিভ অ্যাডভার্ব এটাও বলতে পারো। ওকে, তাহলে when I last saw Janet she was hurrying to her next class on the other side of the campus and did not have, তখন তার সময় ছিল না আমার সাথে কথা বলার জন্য। এখানে ঠিকঠাকই আছে, এন্ড এর পরের কন্টেক্সট ঠিক আছে, কিন্তু she was hurrying স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছে এখানে, দেখো স্ট্রাকচার কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখো এটা। তাহলে ব্যাপারটা কি আছে, when past indefinite তারপর past continuous। এক্সাম্পল দিয়েছে দেখো নিচেরটা, খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। ওকে, চলো ওটা আমরা অ্যাপ্রোচ করি। The four underlined parts, এখানে সব স্পষ্ট সবকিছু বলে দিছে এখানে। The four underlined parts of the following sentences are marked A, B, C, D. Identify the word or phrase that is not correct. কোনটা কারেক্ট না, মানে ভুল কোথায়, এটা খুঁজে বের করতে বলছে। দেখি তো, when the queen এর পরে এর আন্ডারে হচ্ছে এটা, heard that, বি এর আন্ডারে হচ্ছে এটুকু। when the queen heard that the prince herself was ill, she went to his room, তারপরে টু হ্যাভ এ লুক অ্যাট হিম। আচ্ছা, সমস্যাটা হচ্ছে এখানে দেখো, ঠিক আছে কুইনের কথা বলছে, রানীর কথা বলছে, প্রিন্সের কথা বলছে, আবার শি বলতেছে এখানে, তাই না, কত কিছুতে বলতেছে এখানে। দা প্রিন্স তো এখানে রাজপুত্র, তার পুরুষবাচক, তাই এমফেটিক প্রোনাউন হিমসেলফ হবে না? অবশ্যই হবে। তাহলে দা প্রিন্স এখানে হারসেলফ কেন হবে? এখানে হবে হিমসেলফ। ওরা এখানে একটা নতুন একটা টার্ম ইউজ করেছে, জানি না এটা জানো কিনা, দিস ইজ এমফেটিক প্রোনাউন। এমফেটিক মানে কি জোর দেওয়া, যেমন আই কিল্ড মাইসেলফ। তো আইটা সাবজেক্ট, কিল্ড একটা ভার্ব, মাইসেলফটা কি, আই কিল্ড হোম, আমি আমাকে মেরে ফেলছি। তাহলে মাইসেলফটাকে এখানে দিস ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, আচ্ছা, কারণ আমি এবং মাইসেলফ একই কথা। কিন্তু যদি রিফ্লেক্সিভ প্রোনাউনটা আগে দিয়ে দাও, আই মাইসেলফ কিল্ড, তারপরে আই মাইসেলফ কিল দ্য বার্ড, ঠিক আছে, মানে কি আমি নিজেই পাখিটাকে মেরে ফেলছি, আমি পাখিটাকে, মানে তাহলে আমাকে কি করলাম, আরো বেশি জোর দিলাম এখানে মাইসেলফ দিয়ে। তাহলে ইংলিশ গ্রামারে এই মাইসেলফকে কি বলা হয়, এমফেটিক প্রোনাউন। তাহলে দেখতে পাচ্ছি আমি রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কখনো এমফেটিক প্রোনাউনের মধ্যে কাজ করতে পারে। কখন? যখন প্রোনাউন অরিজিনাল যে প্রোনাউন আছে তার ঠিক পরেই বসে, আই মাইসেলফ, হি হিমসেলফ ডাজ দ্য ওয়ার্ক, ঠিক আছে, সে নিজে নিজেই কাজটা করে। আমরা যে প্রথম যে প্রোনাউনটা ইউজ করছো তার বেশি এমফেসাইজ করতেছো, জোর দিতেছো, ওই কারণে তুমি তার এখানে কি করলা, হিমসেলফ ইউজ করলো। সেম গোজ হিয়ার। তাহলে দ্য প্রিন্স নাউন আছে, তো তাকে তুমি জোর দিয়ে আবার বলতেছো, প্রিন্স নিজেই সেখানে, দ্য প্রিন্স হিমসেলফ ওয়াজ ইল, প্রিন্স নিজে নিজেই অসুস্থ ছিল আর কি, এটা লাইক এরকম কিছু একটা। তাহলে এখানে হার্টসেলফ ব্যবহারটা এখানে ঠিকঠাক নাই, এখানে কি হবে, হিমসেলফ দেওয়া লাগবে, প্রিন্স যেহেতু আছে। ওকে, when the queen heard that the prince himself was ill, she went to his room, she মানে কে, queen, to his room to have a look at him। আচ্ছা, তাহলে দুইজন ব্যক্তি দেখা যাচ্ছে, একটা হচ্ছে কুইন, একটা হচ্ছে প্রিন্স। তাহলে প্রিন্সের সাথে তোমার হিমসেলফ হবে, আর কুইনের সাথে হারসেলফ। কুইন নিজে নিজে তো কোনো কিছু করে নাই। আচ্ছা, মানে হিমসেলফ ব্যবহারটা ত্রুটিপূর্ণ, এটা দেওয়া যাবে না, মানে হারসেলফ দেওয়া যাবে না, এখানে হিমসেলফ দেওয়া লাগবে। ওকে ফাইন, চলো দেখি এটা। বাট এটা আমি মনে করি এখানে হিমসেলফ না দিলেও হইতো, দ্য প্রিন্স ওয়াজ ইল, when the queen heard that the prince was ill, মানে হারসেলফ দেওয়াই দরকার নেই, এটা বাদ, কোনো দরকারই নেই এখানে এটা। যখন রানী শুনতে পাইলো যে রাজপুত্র অসুস্থ, she went to his room, তার রুমে গেল, to have a look at him, তাকে দেখতে যাওয়ার জন্য তার রুমে গেল রানী, ঠিক আছে, মা সন্তানের ছেলের রুমে গেল আর কি, ওই অর্থে। এখানে হিমসেলফ দরকারই নেই, তার মানে এখানে হারসেল ব্যবহারটাই ভুল আছে। মেন কথা হচ্ছে এখানে হারসেল ব্যবহারটাই এখানে তোমার ভুল আছে, ত্রুটিপূর্ণ হচ্ছে এখানে। ওকে, সেটাই বাদ দিয়ে দাও, এটা পুরোটাই তুমি বাদ দিয়ে দাও এখানে। দ্য প্রিন্স ওয়াজ ইল এটুকু দাও, তাহলেই হবে। She told me that she dislikes the show, পাস্ট টেন্সে দিছে এখানে, তো পাস্ট টেন্সের সাথে তুমি এখানে প্রেজেন্ট টেন্স কেমনে ইউজ করবা, কিভাবে দিবা? she told me, সে আমাকে বলেছিল যে, she told me পাস্ট টেন্স নারেশনের মধ্যে, তাহলে এখানে কি হবে, ডিসলাইকড। তাহলে ডিসলাইকস হলে তোমার ডিসলাইক হবে, কারণ মেইন ক্লজটি পাস্ট টেন্সে হলে পরের টেন্সে তোমার পাস্ট টেন্সই হবে। তাহলে she told me that she disliked the show. এখানে ডিসলাইক পাস্ট টেন্স হবে, নারেশনের কথা চিন্তা কর, তাহলে ধরতে পারবো। তাহলে অ্যানসার কোনটা, সি নাম্বার এখানে ভুল আছে। ওকে, he spends a lot of money because he likes marketing. আচ্ছা,
মার্কেটিং শব্দ চয়ন, এটা ইংলিশ গ্রামারটিকে বলা হয় ডিকশন। তো ডিকশন মানে কি, বাংলায় এটাকে বলা হয় তোমার শব্দ চয়ন। একসাথে আছে কি নাকি আলাদা জানি না, একসাথে হইতে পারে আলাদা হইতে পারে, শব্দ চয়ন। ঠিক আছে, ডিকশন ইউজটা অনেক ইম্পর্টেন্ট। হি স্পেন্ডস লট অফ মানি, সে অনেক টাকা খরচ করে, বিকজ কারণ হি লাইকস মার্কেটিং। মার্কেটিং মানে কি বলছে ওরা, বিপণন বা বাজারজাতকরণ। আসলে কি হবে, শপিং হবে। সে কেনাকাটা অনেক পছন্দ করে, সে অনেক টাকা পছন্দ করে, কারণ সে শপিং পছন্দ করে। হি লাইকস মার্কেটিং না, বাজারজাতকরণ পছন্দ করে না, এখানে অনেক টাকা খরচ করে না, শপিং। আচ্ছা ঠিক আছে, এখানে শপিং ইউজ করবো, মার্কেটিং না। মুভিং নেক্সট, the flag is risen in the morning, rise, rose, risen, rise, rose, risen, ঠিক আছে, raise, raised, raised। তো রাইজেনের স্থলে রেজড হবে, কারণ উত্তোলন করা অর্থে এখানে রেজ ব্যবহৃত হয়, এরপরে V2 V3 হচ্ছে রেজড। the flag is raised in the morning, উত্তোলন করা, ফ্ল্যাগ উত্তোলন করা, and taken down at night, ঠিক আছে, taken down at night by the officials। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে প্যাসিভ দেওয়া লাগবে, হ্যাঁ প্যাসিভে লাগবে তো। তাহলে ফ্ল্যাগ উত্তোলন করা, তাহলে কি হবে, দ্য অফিসিয়ালস রেইজ দ্য ফ্ল্যাগ, এরকম ছিল। হ্যাঁ বাক্যটা কেমন ছিল, দ্য অফিসিয়ালস কি হবে, রেইজড দ্য ফ্ল্যাগ, এরকম হবে আর কি। এটা তো এটা পাস্ট টেন্স করছে, তাহলে এখানে ইজ রাইজিং তো দিলে হবে না। এটা এটা কি করছে, এটাকে দেখো, এটাকে প্রেজেন্ট তোমার কি বলে অ্যাক্টিভে ছিল, এটা প্যাসিভ করছে। দ্য ফ্ল্যাগ, এটা তো রাইজেন ব্যবহার ভুল আছে, তো এখানে কি হবে, রেইজড হবে। তাহলে রাইজেনের স্থলে রেইজড হবে, কারণ উত্তোলন করা অর্থে এখানে রেইজ ব্যবহৃত হয়। ওকে, তাহলে দ্য অফিসিয়াল রেইজ হোয়াট, কি তুললো, মনে আছে না রেইজ পড়াইছিলাম একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট বসাই, যে অবজেক্ট এটা, এখন প্যাসিভের সময় কি হবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাহলে অবজেক্ট সাবজেক্ট বানায় ফেলছে, তাহলে দ্য ফ্ল্যাগ, ঠিক আছে। তাহলে ই যেহেতু আছে, তাহলে রেইজেস হবে এটা, তাহলে রেইজ না রেইজেস, RAISES, তাহলে কি প্যাসিভ করো, দ্য ফ্ল্যাগ ইজ কি হবে, ইজ রেইজড হবে, দ্য ফ্ল্যাগ ইজ রেইজড বাই দ্য অফিসিয়াল, এরকম হবে ব্যাপারটা। বুঝছো নাকি ব্যাপারটা, দেখ ভালো করে দেখো, কোন টেন্স হবে এটা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, INDEFINIT, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হচ্ছে এটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে ওই বাক্যটা। তাহলে এবার আশা করি ঠিকঠাক করে বুঝতে পারছো বা দেখবা, খেয়াল করবা, তাহলে এটা ধরতে পারবা। মুভিং নেক্সট, আচ্ছা এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এবার ঠিকঠাক করে আশা করি বুঝতে পারবো। ইন বাংলাদেশ মেনি ফোক সং, মেনি আছে এখানে, তাহলে কি সং দেওয়া যাবে নাকি সংস দেওয়া লাগবে, তাহলে সং এর পরিবর্তে এখানে সংস হবে, কারণ মেনি কাউন্ট নাউনের আগে কাউন্টেবল সেটাকে তুমি প্লুরাল করতে পারবা। তাহলে মেনি ফোক সংস হ্যাভ বিন রিটেন অ্যাবাউট রিভার্স এন্ড বোটম্যান, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারে, বি নাম্বারটা এখানে সমস্যা আছে, বাকি সবগুলো এখানে ঠিকঠাকই আছে। মেনি কাউন্ট নাউনের আগে বসে কাউন্ট নাউন প্লুরাল করতে হবে, ইউ হ্যাভ টু মেক ইট প্লুরাল, তাহলে এখানে ফোক সংস হবে। হার্ডলি হি হ্যাড, কি হি হ্যাড নাকি হ্যাড উই, তাহলে এই হ্যাডটা ব্যবহার ঝামেলা আছে এখানে, তাহলে হার্ডলি হি হ্যাড এর স্থলে হার্ডলি হ্যাড, কারণ কি, কারণ হার্ডলি নিজে একটা অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব কারে মডিফাই করে, প্রোনাউন কে না, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাহলে এইখানে আমার হ্যাড দেওয়া লাগবে। তাহলে হার্ডলি কাকে, ভার্বকে মডিফাই করে, প্রোনাউন কে না, তাহলে হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য অফিস when he realized that he had forgotten, আচ্ছা, his wallet, এবার ঠিকঠাকই আছে। তাহলে এখানে ভুলটা কোথায়, অপশন এর মধ্যে ভুল আছে, বাকি সবকিছু ঠিকঠাকই আছে। হ্যাঁ ঠিকই তো আছে, কারণ এখানে তোমার পাস্ট পারফেক্ট, ঠিক আছে, হোয়েনের পরে এখানে কি আছে, পাস্ট ইনডিফিনিট, তো কিন্তু পাস্ট ইনডিফিনিট তুমি তো শেষ করো নাই, আবার একটা ক্লজ দিছো, তাহলে সেটা কি হবে, সেটা আবার পাস্ট পারফেক্ট। ওকে, পরে দেখো, when he realized he had forgotten, তাহলে যখন তুমি রিয়েলাইজ করতে পারছো, তার মানে ঘটনাটা ঘটছে কখন, আগে রিয়েলাইজ করছো, এটা পাস্টে, ওই পাস্টের আগে কোনো কিছুই করছে, তাহলে পাস্টের আগে যখন কোনো কিছু হয়, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট, তাহলে হি হ্যাড ফরগটেন, এটা ঠিকঠাকই আছে, কোনো ভুল নাই। ওকে, আশা করি ব্যাপারটা বুঝছো, এটা খুব ভালো প্রশ্ন ছিল এটা। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস দেখবা এখানে কোনটা,
তোমার সি বা ডি যে হ্যাড ফরগটেনের মধ্যে ঝামেলা সৃষ্টি করবে বা ধরতে পারবে না সহজে, না, সমস্যাটা ওখানে এর মধ্যে। ইউ হ্যাড বেটার, তো হ্যাড বেটার, উড রাদার নাম পড়ছো না এগুলা? হ্যাড বেটার বা উড রাদার এগুলো কি হয়? বেয়ার ইনফিনিটিভ হয়। একটা হচ্ছে উড রাদার, উড রাদার হচ্ছে প্রিফারেন্স অর্থে আমরা টেস্ট করি, আর হ্যাড বেটার উচিত অর্থে আমরা এটা দিই। হ্যাড বেটার বা উড রাদার এই দুটার পরে তুমি যে ইয়াটা ইউজ করবা, ভার্বটা ইউজ করবা, সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার বেয়ার ইনফিনিটিভ। টু হবে না, কিন্তু ভার্বের বেস ফর্ম হবে এটা। তাহলে হি হ্যাড বেটার, এখানে টু চেঞ্জ না, হি হ্যাড বেটার চেঞ্জ, sorry, you had better change your study habits if you hope to be admitted in this department. So you had better change হবে এখানে, to change দিলে হবে না, this is grammatically incorrect. Moving next. Malnutrition is a major cause of human suffering in those countries where the production of rice have been impeded by frequent drought. প্রথমত ম্যালনিউট্রিশন সিঙ্গুলার আছে, ই সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে আমার কাছে। হিউম্যান সাফারিং ইন দোজ কান্ট্রি, দোজের পরে কান্ট্রিজ প্লুরাল আছে, এবিসি মোটামুটি ঠিকঠাকই আছে। ডি দেখি তো, দ্য প্রোডাকশন অফ রাইস, এখানে প্রোডাকশন তো কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলার পরে ভার্বটা তুমি এখানে হ্যাভ কেন দিবা? এখানে হ্যাজ হবে, বিন ইম্পেডেড বাই দ্য ফ্রিকোয়েন্ট ভার্ব, তাহলে হ্যাভ এর পরিবর্তে এখানে কি হবে? হ্যাজ হবে, কারণ প্রোডাকশন এখানে সিঙ্গুলার সাবজেক্ট বিদায় ভার্বটা কি হবে? সিঙ্গুলার, তবে হ্যাজ হবে। কারণ অফ এর আগে যেটা থাকবে তোমার সেটা কি? সেটা হচ্ছে তোমার হ্যাড ওয়ার্ড। তো এই হ্যাড ওয়ার্ডের সাথে ম্যাচ করে আসলে কি হবে? এখানে ভার্বটা হবে। তাহলে হ্যাড ওয়ার্ডটা এখানে কি আছে? সিঙ্গুলারে আছে, দ্য প্রোডাকশন অফ রাইস, তাহলে কি হবে? এখানে হ্যাজ বিন ইম্পেডেড, বাধাগ্রস্ত হয়েছে। ফ্রিকোয়েন্ট ড্রট মানে হচ্ছে খরা, বারবার যে খরা ঘটতেছে সেটা দিয়ে প্রোডাকশনটা কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে। তাহলে ভুলটা কোথায়? ভুলটা এখানে ডি নাম্বারে ভুল আছে, আর অন্য সবগুলো এখানে ঠিকঠাকই আছে। দ্য প্রফেসর ওয়াজ কনসিডারিং, এই যে আজকে পড়ানো হয়েছিল এটা, কনসিডারিং এর পরে তোমার কি হবে? ট্রানজিটিভ ভার্ব, পোস্টপোনিং সব ঠিকঠাকই আছে। দ্য এক্সামিনেশন আনটিল দ্য ফলোইং উইক বিকজ দ্য স্টুডেন্টস কনফিউশন। আচ্ছা, বিকজ দ্য স্টুডেন্টস কনফিউশন না, বিকজ এর পরে একটা অফ দেওয়া লাগবে। তাহলে বিকজ আর বিকজ অফ এর মধ্যে পার্থক্যটা কোথায়? বিকজ এর পরে ফুল একটা ক্লজ দেওয়া লাগবে, ফুল ক্লজ, একটা সেন্টেন্স দেওয়া লাগবে। আর বিকজ অফ এর পরে ফ্রেজ দেওয়া লাগবে, ফ্রেজ দেওয়া লাগবে। এখানে কোনো ক্লজ হবে না, কোনো ক্লজ দেওয়া যাবে না বিকজ অফ এর পরে। যেমন আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, তাহলে দেখো বিকজ এর পরে একটা ফুল ক্লজ দিলাম বা সেন্টেন্স দিলাম, আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, বাট I could not go to school because of my illness, তাহলে বিকজ অফ এর পরে মাই ইলনেস ফ্রেজ দিছি, কোনো ক্লজ কিন্তু দেইনি, কনটেক্সটটা হচ্ছে এখানে। সেম গোজ হিয়ার, এখানে বিকজ অন্য কালার দেই, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে কি করছে, এখানে বিকজ দিছে। তাহলে বিকজ এর পরে পুরো একটা বাক্য হওয়ার কথা, এখানে দেয় নাই তো, ভার্ব টার্ব দেয় নাই, তার মানে এখানে ঝামেলাটা কই? বিকজ অফ বানা দিতে হবে। তাহলে বিকজ এর স্থলে বিকজ অফ হবে, কারণ বিকজ অফ এর পরে ফ্রেজ, বিকজ এর পরে ক্লজ বসে। মেইন কনটেক্সট হচ্ছে এটুকু, আশা করি ব্যাপারটা বুঝছো এটা। The professor considering postponing the examination until the following week because of the students' confusion. Answer goes for option D. Moving next. A lunch of soup and sandwiches do not. এখানে head word কোনটা? অফ আছে এখানে, অফের আগে এই লাঞ্চ, লাঞ্চ সিঙ্গুলারে আছে, তাহলে এখানে ডু নট হবে না, এখানে ডাজ নট হবে। অ্যাপিল টু অল অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে? যেমন the development, বুঝি কিন্তু ভালো করে, ইম্পর্টেন্ট, the development of poor countries, the development of poor countries is হয় না কি আর হয়? is slow. কারণ কি? কারণ কি? কোনটা স্লো? গরিব দেশগুলো স্লো নাকি উন্নয়ন স্লো? অবশ্যই উন্নয়ন স্লো। তাহলে দেখো অফের আগে এখানে কি? ডেভেলপমেন্ট, এখানে হেডওয়ার্ড, তাহলে হেডওয়ার্ডটা সিঙ্গুলারে আছে, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা তোমার সিঙ্গুলারই হবে। এই হচ্ছে পুরো লজিক। এখানে কি আছে? অফ আছে, অফের আগে তাহলে হেড ওয়ার্ড কোনটা? এ লাঞ্চ, সিঙ্গুলার আছে, তাহলে ভার্বটাও তোমার কি হবে? সিঙ্গুলার ভার্ব দেওয়া লাগবে। তাহলে এ লাঞ্চ অফ সুপ and sandwiches does not appeal to all of the students. Answer goes for option C তে। তাহলে এটা হেড ওয়ার্ডের সাথে ম্যাচ করা হবে। কি এটা? দিস ইজ হেড ওয়ার্ড, হেড ওয়ার্ডের সাথে তোমার ম্যাচ করে ওইখানে ভার্বটা হবে, এক্সটেনশনের সাথে না। এক্সটেনশন কিন্তু এখানে পুয়ার কান্ট্রিজ, পুয়ার কান্ট্রিজ অর্থটাও মিলে না এখানে, দেখ যে দেখো ডু নট এর এখানে ডাজ নট হবে, কারণ বাকি সাবজেক্ট এ লাঞ্চ সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব হবে এখানে। এই হচ্ছে পুরো কনটেক্সট। তারপরে জাস্ট কাম ডাউন এন্ড
ব্রেথ। আচ্ছা, জাস্ট কাম ডাউন, শান্ত হও, শান্ত হও, জাস্ট কাম ডাউন এন্ড ব্রেথ, ভার্ব দেওয়া লাগবে তো, ঠিক আছে? BREATH, ব্রিথ, ব্রিথ একটা ভার্ব, ঠিক আছে? আচ্ছা, আর যে BREATH, ব্রেথ, এটা কি হচ্ছে? এটা হচ্ছে নাউন, শ্বাস, শ্বাস নেওয়া, তাহলে এটা হচ্ছে তোমার নাউন। আর ব্রিথ, এটা হচ্ছে একটা ভার্ব, তাহলে ভার্ব লাগবে একটা, জাস্ট কাম ডাউন, শান্ত হও এন্ড শ্বাস নাও। তাহলে এন্ড এর পূর্বে যেহেতু আমার ভার্ব ফ্রেজ দিছে, এটা কিন্তু ভার্ব, এই কাম কিন্তু এখানে ভার্ব, জাস্ট কাম ডাউন, শান্ত হও এন্ড ব্রিথ, এন্ড এর পর আমার দেওয়া লাগবে, ভার্ব দেওয়া লাগবে। ওকে, সো কাম কিন্তু এখানে একটা ভার্ব, বারবার বলতেছি কিন্তু এটা কিন্তু ভার্ব, কিন্তু নাউন, কিন্তু কি না, এটা কিন্তু কোনো ইয়ার অ্যাডজেক্টিভ না, আবার জাস্ট কিন্তু একটা অ্যাডভার্ব, জাস্ট একটা অ্যাডভার্ব, কারণ কারণ এটা ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করলে সেটা একটা অ্যাডভার্ব হয়, জাস্ট কাম ডাউন, ঠিক, শান্ত হও। অ্যান্সার কোনটা হবে এখানে? ব্রিথ, BREATH, ব্রিথ, ডি নাম্বার এখানে ঝামেলা আছে, অপশন ডি তে। ওকে, চলো মুভিং নেক্সট, পরেরটা যাই আমরা। অল চ্যানেলস, এখানে কি বলেছে দেখো, তাকাও, অল চ্যানেলস অফ কমিউনিকেশন নিড টু বি কিপ ওপেন। আচ্ছা, প্রথমত বি ভার্ব, টু বি আছে, তাহলে বি এর পরে তো ভার্বের V3 ফর্ম হওয়ার কথা, রাইট? এখানে কিপ হওয়ার কথা না, তাহলে প্রেজেন্ট হচ্ছে তোমার কিপ, পাস্ট টেন্স হচ্ছে কি কেপ্ট, KEPT, কেপ্ট, পাস্ট পার্টিসিপল কি হবে, সেটাও তোমার কেপ্ট, তাই তো? তাহলে বি ভার্বের পরে তোমার এখানে ভার্বের V3 ফর্ম হওয়া লাগবে, তাহলে টু বি কিপ না, এখানে কি বলছে, টু বি কেপ্ট হবে, কারণ বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ভার্বের V3 ফর্ম, তাহলে এখানে ভুলটা কোথায়? সো ABCD অপশন এখানে ডি এর মধ্যে এখানে ভুল আছে। ওকে, মুভিং নেক্সট। A student need to be educated on the dangers of drug taking. আচ্ছা, প্রথমত এখানে স্টুডেন্ট সিঙ্গুলার, সিঙ্গুলার পরে তোমার ভার্বটা কি দেওয়া লাগবে? সিঙ্গুলার ভার্ব দেওয়া লাগবে, এখানে প্লুরাল ভার্ব দিছে, তাহলে এখানে নিডস হবে, স্টুডেন্ট নিডস টু বি এডুকেটেড অন দ্য ডেঞ্জার্স অফ ড্রাগ টেকিং। সো নিডস, তাহলে এখানে কি হবে? নিডস হবে, কারণ স্টুডেন্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্বটাই হবে, তাহলে এখানে কি হবে? নিডস হবে। এই তো, তাহলে এই হচ্ছে আজকে আমাদের যে ইয়াটা ছিল, লেকচারটা ছিল, সেখানকার পিন পয়েন্ট এরর ডিটেকশনের, ঠিক আছে? দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।